সো এখন দ্রুত হাজির হও। এখন আই হোপ সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে? এখন আই হোপ সব কিছু ঠিকঠাক আছে। এখন সবাই দ্রুত হাজির হও, ঠিক আছে ভাইয়ারা আপুরা? সো এখন দ্রুত হাজির হও। এখন আই হোপ সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? ক্লাসটা শেয়ার দিয়ে সবাইকে নিয়ে আসো, মেনশন দিয়ে দাও সবাইকে। আমিও সবাইকে নিয়ে আসতেছি। পুরো দমে ক্লাস করতে না পারলে, মন মতো ক্লাস করতে না পারলে ক্লাসের মজাটা আসলে থাকে না। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। দ্রুত হাজির হও। আবার কি সালাম দেবা? মন চলে দিবা, মন না চলে নাই। সাইদ ভাই ক্রস পোস্ট আবার। সবাই হাজির হও, সবাই হাজির হও, ঠিক আছে? কালকে তোমরা আমাকে একটা প্রশ্ন করছিলা। প্রশ্নটা হচ্ছে আয়কর আইনের অধীনে নিবন্ধিত অংশীদারি ব্যবসার মুনাফা দিতে হয় কিসের উপরে? ঠিক আছে, সেটা হচ্ছে ভাইয়া কোম্পানির বন্টনযোগ্য মুনাফার উপরে। কিসের উপরে? কোম্পানির বন্টনযোগ্য মুনাফার উপরে দিতে হয়। তাহলে আয়কর আইনের অধীনে নিবন্ধিত কোম্পানির মুনাফা কিভাবে দিতে হয়? বন্টনযোগ্য মুনাফার উপরে দিতে হয়, ঠিক আছে? ডান। সবাই একটু দ্রুত হাজির হও, সবাই সবাইকে মেনশন দাও। মোহাম্মদ নাহিদ আমাকেও মেনশন দিয়ে দিছে। যাই হোক, ঠিক আছে, সবাই একটু হাজির হও, সবাই হাজির হও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আমি বারবারের মতো আজকেও বলতেছি, প্রতিদিনের মতো আমরা এই বইটা থেকে ক্লাসটা নেই, ম্যানেজমেন্ট বোম বইটা। তারপরে এটার পাশাপাশি আমাদের অ্যাকাউন্টিং রয়েছে, প্যাসিভলি বই। এই দুইটা বই তুমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য চালিয়ে রাখতে পারো, বেস্ট একটা আউটপুট পাবা। আর এখন চলো কোনো কথা না বলে সরাসরি আমরা ক্লাসে চলে যাই। 1 নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে একটু দেখি। একটি কোম্পানি একটি কোম্পানি নিবন্ধনের জন্য কতটি দলিল দাখিল করা আবশ্যক? ঠিক আছে, এই প্রশ্নটা আছে ঢাবি 2023-24 সেশনে। তাহলে একটা কোম্পানি নিবন্ধনের জন্য কতটি দলিল দাখিল করা আবশ্যক? অনেকে অনেক কথা বলে, অনেকে 3টি বলে, অনেকে 4টি বলে, এক একজনের এক এক রকমের যুক্তি, ঠিক আছে? তো এটার উত্তর কি হবে? মুখস্থ বলবো না, স্মারকলিপি, সঙ্গবিধি, হাবি জাবি মিলিয়ে ক্লিয়ারেন্স পত্র, অমুক তমুক। আমি 6টা দলিল পাইছিলাম এবং আমি কোয়েশ্চেন ব্যাংকে দিয়েছিলামও, কিন্তু কেন অ্যাড করে নাই, কী কারণে অ্যাড করে নাই, বা হারাই ফেলছে কিনা, এটা আমি অনেক কষ্ট করে বের করছিলাম। 6টা দলিল দাখিল করা আবশ্যক, 6টা দলিল আমি বের করছিলাম, কিন্তু ওই জিনিসটা হারাই ফেলছে কিনা আমি জানি না, ওই জিনিসটা দেয় নাই। এই কারণে আমি আর এটা নিয়ে মাথা কামাই নাই। তো 6টা দলিল আমরা দেখতে পাই, ঠিক আছে? আর এখানে যে 4টা যারা দেখায় তারা পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধনের ধাপ 4টা দেখায়। আর 3টা যারা বলে তারা প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধনের ধাপ বলে। ধাপ চায় না, এখানে চাইছে সরাসরি দলিল। কয়টি দলিল দাখিল করা আবশ্যক? স্মারকলিপি, সঙ্গবিধি সহ টোটাল 6টা দলিল প্রয়োজন। ওগুলো আমি গুগল থেকে বের করছিলাম ইংলিশে, কথা বুঝছো? ইংলিশ থেকে বাংলা করে দিয়েছি আমি, কিন্তু ওগুলো হারাই ফেলছে ভাইয়েরা। তাও এই দোষটা আমার না, কোশ্চেন ব্যাংক হয়তো তোমরা পাও নাই জিনিসটা, ঠিক আছে? দলিল কয়টি? 6টি। তারপরে চলো, রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি? ভাই, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে সংসদে বিল পাসের মাধ্যমে, বা প্রধানমন্ত্রীর বিশেষ অধ্যাদেশ বলে বা আদেশে গঠিত কোম্পানিকে বলা হবে বিধিবদ্ধ কোম্পানি বা সংবিধিবদ্ধ কোম্পানি। তাহলে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত, সংসদে বিল পাসের মাধ্যমে, আইন পাসের মাধ্যমে গঠিত কোম্পানিকে বলে বিধিবদ্ধ বা সংবিধিবদ্ধ কোম্পানি। যেমন রয়েছে ওয়াসা, কোন কোম্পানি? সংবিধিবদ্ধ কোম্পানির উদাহরণ। তারপরে আসো, নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? জীবন বীমা কর্পোরেশন, এটা হচ্ছে একটা সংবিধিবদ্ধ কোম্পানি। এগুলো মুখস্থ রাখতে হবে, ওয়াসা, জীবন বীমা কর্পোরেশন, ঠিক আছে? তারপর আসো, কোম্পানির অস্তিত্ব কোন ধরনের? কোম্পানি কি? কোম্পানি হচ্ছে ভাইয়া
কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট প্রতিষ্ঠান, যেটার একটা লিগ্যাল আইন রয়েছে। আইনটা হচ্ছে ভাইয়া 1994 সালের কোম্পানি আইন। ওই আইন অনুযায়ী বাংলাদেশের কোম্পানি গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, যেটা কার্যকর হয় 1995 সালের জানুয়ারির 1 তারিখে। তাহলে কি হবে ভাইয়া? চিরন্তন অস্তিত্ব। কোম্পানির কেমন? চিরস্থায়ী। চিরন্তন অস্তিত্ব বলছি মানে অস্তিত্ব কেমন? চিরস্থায়ী। তারপর আসো, কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি নয়? ওয়াসা সংবিধিবদ্ধ কোম্পানি, তারপরে শিল্প ব্যাংক সংবিধিবদ্ধ কোম্পানি, তারপরে টি.বি সংবিধিবদ্ধ। পূর্বালী ব্যাংক লিমিটেড এটা সংবিধিবদ্ধ কোম্পানি নয়। পূর্বালী ব্যাংক সংবিধিবদ্ধ কোম্পানি নয়। এখানে লিমিটেড লিখিয়ে দিয়েছে, এটা সংবিধিবদ্ধ কোম্পানি নয়, হয় প্রাইভেট না হয় পাবলিক। মুখস্থ করতে হবে। এক্সিম ব্যাংক এর মালিকানার ধরন কেমন, বা এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপর আসো, বিধিবদ্ধ সভা প্রযোজ্য হয় ড্যাশের ক্ষেত্রে। বিধিবদ্ধ সভা, কোম্পানির সভা, এগুলো প্রয়োজন হয় সচরাচর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। কোন কোম্পানির ক্ষেত্রে? পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। কোম্পানির জীবদ্দশায় একবার হলো এই বিধিবদ্ধ সভা গঠন করা বাধ্যতামূলক। কি বলছে আমি? কোম্পানির জীবদ্দশায় একবার হলো বিধিবদ্ধ সভা গঠন করা বাধ্যতামূলক। সভা কয় ধরনের পাই আমরা? একটু নোট করি এখান থেকে। আমরা কোম্পানির 3 ধরনের সভা আমরা দেখতে পাই। 1 নম্বর বার্ষিক সাধারণ সভা, 2 নম্বর পাবো আমরা বিধিবদ্ধ সভা, 3 নম্বর আমরা পাবো বিশেষ সাধারণ সভা। তাহলে বার্ষিক সাধারণ সভা, বিধিবদ্ধ সভা, বিশেষ সাধারণ সভা। এখান থেকে প্রশ্ন আসবে, মিলাই নিও। বার্ষিক সাধারণ সভা এটা কত দিনের মধ্যে গঠন করতে হয়? কোম্পানি নিবন্ধনের 6 থেকে 18 মাসের মধ্যে। তাহলে এটা বিধিবদ্ধ সভা 1 থেকে 6 মাসের মধ্যে গঠন করতে হয়। 1 থেকে 6 মাসের মধ্যে গঠন করতে হয়। তা বিশেষ সাধারণ সভা যে কোনো সময় গঠন করতে পারে, ঠিক আছে? তো বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে এটা ধারা সম্পর্কে বলা আছে কত ধারায়? 81 ধারায়। বিধিবদ্ধ সভার ক্ষেত্রে 83 ধারায়। বিশেষ সাধারণ সভার ক্ষেত্রে 84 ধারায়। তারপরে আসো ভাইয়া, বার্ষিক সাধারণ সভা এটার কতদিন পূর্বে নোটিশ দিতে হয়? সবগুলোর ক্ষেত্রে 21 দিন পূর্বে নোটিশ দিতে হয়, ঠিক আছে? আর বিশেষ সাধারণ সভায় 21 দিন পূর্বে নোটিশ দিতে হয়। কত জনের অনুমতি নিয়ে এই বিশেষ সাধারণ সভা গঠন করতে হয়? কোম্পানির 10 ভাগের 1 ভাগ লোক অনুমতির সাপেক্ষে এটা গঠন করতে হয়। এই বিধিবদ্ধ সভা কোম্পানির জীবদ্দশায় একবার হলো কত বাধ্যতামূলক? কোম্পানির জীবদ্দশায় একবার হলো বাধ্যতামূলক। যদি না করে তাহলে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে কোন সবার ক্ষেত্রে? বিধিবদ্ধ সবার ক্ষেত্রে। অন্যগুলোর ক্ষেত্রে ম্যান্ডেটরি না। আর বার্ষিক সাধারণ সভা বা অ্যানুয়াল জেনারেল মিটিং, এটা দুইটা বার্ষিক সাধারণ সভার মধ্যে পার্থক্য 15 মাসের বেশি হবে না, বা 15 মাসের বেশি ব্যবধান হবে না। দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যে 15 মাসের বেশি ব্যবধান হবে না। এই হচ্ছে মোটামুটি কথা। এখান থেকে প্রশ্ন আসবে, কপালে থাকলে এখান থেকে প্রশ্ন চলে আসবে, ঠিক আছে ভাইয়া? এইটুকু ক্লিয়ার কিনা বলো একটু? এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো? দেখা না দিলে বন্ধু কথা কয় না। তারপর আসো ভাইয়া, তারপরে আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি, একটু খেয়াল করার ট্রাই করি। হ্যাঁ, সবার ক্ষেত্রে এটা পড়ে ফেলছি। তার বিধিবদ্ধ সভা প্রযোজ্য পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। এগুলো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হয় বিভিন্ন সভা। তারপর লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অনেকে দেবে দায়, অনেক বলবো শেয়ার, অনেক বলবো পরিচালক, অনেক বলবো মূলধন। কোনটি? শেষে যে এরকম লেখা থাকে লিমিটেড। যৌথ মূলধনী কোম্পানির কোন বিষয়টাকে লিমিটেড বোঝায়? শেয়ার হোল্ডারদের দায় লিমিটেডকে বোঝায়। তার মানে যেই পরিমাণ টাকা দিয়ে তুমি শেয়ার কিনবা সেই পরিমাণ টাকায় তুমি দায়বদ্ধ থাকবা, এর বাইরে তুমি দায়বদ্ধ না। আসো,
100 টাকা করে তুমি যদি 100টা শেয়ার কেনো তাহলে 1 লাখ টাকা, 1 লাখ টাকার শেয়ার তুমি কিনছো, তার মানে 1 লাখ টাকা পর্যন্ত তুমি দায় নিতে পারবা, এর বেশি আর তুমি দায় নিবা না। এক মালিকানা অংশীদারি ব্যবসায় কি পাইছো, তুমি 1 লাখ টাকায় ব্যবসায় ইনভেস্ট করছো, কিন্তু তোমার বাড়ি ঘর সম্পদ শব্দ ঝোঁকের মধ্যে থাকে। কারণ কি ভাইয়া? কারণ দায়বদ্ধ, দায় অসীম, আর এখানে দায় সীমিত। কত টাকা সীমিত? এই 1 লাখ পর্যন্ত সীমিত। কথা বুঝছো? তাহলে দায় সীমিত বোঝায়। তারপর আসো ভাইয়া, কোন প্রতিষ্ঠানটি বাণিজ্যে নিয়োজিত নয়? এগুলো ভাইয়া মুখস্থ বিদ্যা প্রশ্ন দেওয়া আছে। বাংলাদেশ রেলওয়ে, বলে সংবিধিবদ্ধ কোম্পানি, এটা বাণিজ্য নিয়োজিত নয়। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে কোনটি সত্য নয়? প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এটা কোনটা সত্য কোনটা সত্য নয় এগুলো সম্পর্কে জানতে হলে একটা ন্যূনতম জ্ঞান থাকা উচিত কিনা বলো? একটু কি পড়াবো প্রাইভেট আর পাবলিক সম্পর্কে? ন্যূনতম যতটুকু না জানলেই নয়, একটু কি পড়াবো? তোমরা বলো, তোমাদের রেসপন্স চাইতেছি, তোমরা একটু বলো তো। মারে মা, একজন দিয়ে হাই দিছে, আব্রাহামকে জয়তি রয় চৌধুরী দিছে হাই। আমি বলছি আপনি খুলনা অমুক থেকে বলছেন, ভালোই তো। তাহলে একটু করে পরে হালকা করে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, অনেক কিছু পাবা। প্রাইভেট ভার্সেস পাবলিক, ঠিক আছে? তাহলে প্রাইভেটের একটা, পাবলিকের একটা, দুইটা ঘর নিলাম আমি। প্রথমে প্রাইভেটের সদস্য কতজন? 2 থেকে 50 জন সদস্য। জানা কথা, জানা কথা, না জানলে জেনে নাও। এখানে সদস্য কত ভাইয়া? 7 থেকে, শেয়ার সংখ্যা তার সীমাবদ্ধ। জানা কথা, জানা কথা। প্রাইভেটে পরিচালক 2 জন, পাবলিকে পরিচালক 3 জন। প্রাইভেটে উদ্যোক্তা বা প্রবর্তক 2 জন, পাবলিকে উদ্যোক্তা বা প্রবর্তক 7 জন। এই 7 জন, এইটুকু জানো? জানো। এইটুকু নিয়ে কারো কোনো ঝামেলা নাই। ঝামেলা এই জায়গার থেকে শুরু। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের পর কাজ শুরু করতে পারে। একটু লেখো, নিবন্ধনের পর কাজ করতে পারে। নিবন্ধনের ধাপ আমি পর দেখাচ্ছি। আর এর ক্ষেত্রে কি করা হয়? নিবন্ধনের পর কার্যারম্ভের অনুমতিপত্র নিতে হয়। একটু ডান, ডান কিনা? ডান। তারপর আসো ভাইয়া, মার্কেটে শেয়ার ইস্যু করতে পারে না। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার সাধারণত ইস্যু করতে পারে না। ইস্যু করতে পারে না প্রাইভেট। বন্ড, ডিবেঞ্চার, তারপরে শেয়ার পাবলিকলি ইস্যু করতে পারে। ইস্যু করতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার। এখন আসো, জায়গা খালি আছে? আচ্ছা, জায়গা খালি থাকলে থাকুক। আবার লিখলাম একটু কষ্ট করে, প্রাইভেট ভার্সেস পাবলিক, ঠিক আছে? মাথা কোন পর্যায়ে গেলে গরম হয়। কই হারাই গেল এটা? ধুর, মাথা গরম হয় না বলো?
আসতেছে না কেন? এই হচ্ছে অবস্থা, চিন্তা করা যায় কত বড় হারামি। আবারও ঝামেলা। আসো ভাইয়া, তার প্রাইভেট আর পাবলিক। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ভাইয়া সভা প্রয়োজন হয় না, সভা প্রয়োজন হয় না। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সভা প্রয়োজন হয়। সভা 100% প্রয়োজন হয়। আর সভা যদি ব্যর্থ হয় বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে বিধিবদ্ধ সভার ক্ষেত্রে। বাধ্যতামূলক বিলোপ সাধন হয়। কোম্পানির বিলোপ সাধন 3 প্রকার। কোম্পানির বিলোপ সাধন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ভাইয়া আদালতের মাধ্যমে বিলোপ সাধন, 2 নম্বরে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন, 3 নম্বর বাধ্যতামূলক বিলোপ সাধন। তাহলে কোম্পানির বিলোপ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ভাইয়া আদালতের মাধ্যমে। আদালতের মাধ্যমে প্রশ্ন আসবে কিন্তু। 2 নম্বরে আদালতের তত্ত্বাবধানে। আদালতের তত্ত্বাবধানে। 3 নম্বর হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন। ঠিক আছে, ডান ডান। এখন আসো আমরা আমাদের প্রশ্নে চলে যাই, কাঙ্ক্ষিত প্রশ্নে চলে যাই। ওকে, তাহলে এখন দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্বন্ধে কোন উক্তিটি সত্য? এটি গঠন করতে কমপক্ষে 7 জন সদস্য প্রয়োজন। এটা কিন্তু মিথ্যা কথা। প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু 7 জন না, প্রাইভেটের ক্ষেত্রে কমপক্ষে 2 জন লাগে, 2 থেকে 50 জন, তাই না? তাই তো। শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে সাধারণ জনগণের নিকট। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানাতে পারে না, এটা মিথ্যা কথা। এটাও কাটা, এটাও কাটা। এর ব্যবসায় পরিচালনায় কমপক্ষে 3 জন পরিচালকের প্রয়োজন না, প্রাইভেটের ক্ষেত্রে কমপক্ষে 2 জন লাগে পরিচালক, উদ্যোক্তা 2 জন। ব্যবসায় শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র পেতে হলে এই কোম্পানিকে ন্যূনতম পুঁজি সংগ্রহ করতে হয়। তাহলে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্র লাগে না, সচরাচর লাগে না, কিন্তু অনুমতিপত্র পেতে হলে এদেরকে ন্যূনতম পুঁজি সংগ্রহ করতে হবে। এই কথাটি এদের সম্পূর্ণ সত্য, আর বাকি যা আছে সব মিথ্যা। কথা বুঝছো? ডান ডান। তারপরে চলো, তারপর কি বলছো আমরা একটু দেখি। ঋণপত্রের মালিকগণ কি? একটা হচ্ছে শেয়ার হোল্ডার, শেয়ারের মালিকগণকে বলা হবে শেয়ার হোল্ডার। আর এর হচ্ছে কোম্পানির মালিক। শেয়ার হোল্ডাররা কি ভাইয়া? কোম্পানির মালিক। আর ঋণপত্র বা বন্ডপত্র, বন্ড বা ঋণপত্র যারা কেনে তাদেরকে বলা হয় ঋণ হোল্ডার বা বন্ড হোল্ডার। বন্ড হোল্ডার এরা কি মালিক হতে পারে কোম্পানির? না ভাইয়া, পরিচালনা ভোট দিতে পারে না, কিছু করতে পারে না, কোনো অধিকার পায় না। এরা হচ্ছে ভাইয়া কোম্পানির পাওনাদার, এই কারণে সুযোগ সুবিধা পায় না। তাহলে ঋণপত্র যারা ক্রয় করে তারা কোম্পানির কি হয় ভাইয়া? ঋণপত্রের মালিকগণ কোম্পানির মূলত পাওনাদার, আসলে মালিক না। ঠিক আছে, এই 2টা জিনিস মাথায় রাখো। তারপর আসো, কোম্পানির বৈশিষ্ট্য বলা যায় না। কোম্পানির বৈশিষ্ট্য দেখো ভাইয়া, ব্যাপক পুঁজি, পুঁজি অনেক। হ্যাঁ অবশ্যই, এক মালিকানা অংশীদারের ব্যবসা থেকে অনেক 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 বেশি পুঁজি। সীমিত দায়, হ্যাঁ কোম্পানির দায় সীমিত। তারপরে একাধিক ব্যক্তির প্রতিষ্ঠান, হ্যাঁ একাধিক ব্যক্তির প্রতিষ্ঠান, একজনের দ্বারা সম্ভব হয় না। আমরা দেখছি সদস্য প্রাইভেটের ক্ষেত্রে 2 থেকে 50 জন, পাবলিক ক্ষেত্রে 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তার মানে একাধিক ব্যক্তির প্রতিষ্ঠান, সীমিত জীবন। আর এখানে যে শেয়ার কিনে সে মালিক হতে পারে, যে শেয়ার কিনে সে মালিক হতে পারে। তারপর আসো ভাইয়া, কোম্পানির পরিচালক নির্বাচিত হয়। প্রথমে যে পরিচালক আছে না, প্রথম পর্যায়ে কোম্পানির পরিচালক নির্বাচিত হয় উদ্যোক্তা কর্তৃক বা প্রবর্তক কর্তৃক। আর নরমালি পরিচালক নির্বাচিত হয় শেয়ার হোল্ডার কর্তৃক। কোন শেয়ার হোল্ডার? সাধারণ শেয়ার হোল্ডার কর্তৃক। আর সাধারণ শেয়ার হোল্ডাররাই হলো মূলত কোম্পানির মালিক, সেগুলো আসবে। তারপর দেখো ভাইয়া,
সীমিত জীবনকাল। কোম্পানির জীবনকাল কি সীমিত নাকি চিরস্থায়ী? কোম্পানি হলো কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী আইনগত চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট প্রতিষ্ঠান। তাহলে সীমিত জীবনকাল বলতে কি বোঝায়? এটা এক মালিকানা অংশীদারি ব্যবসা বৈশিষ্ট্য, এটা কোম্পানি বৈশিষ্ট্য না। এটা সঠিক উত্তর। অনেক কথা বলে ফেলছে। কোন দলিলটিতে আয়কর রেয়াত পাওয়া যায় না? বা অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন, আমার পেছায়ও না। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাস্ট বেআইনি ঘোষিত হওয়ার পর ব্যবসায়ীগণ যে জোট গঠন করে তাকে কি বলে? তাকে বলা হয় ভাইয়া হোল্ডিং কোম্পানি। কি বলা হয় ভাইয়া? হোল্ডিং কোম্পানি বলা হয়। একটি প্রাইভেট কোম্পানিতে সর্বনিম্ন পরিচালক কত? প্রাইভেট হচ্ছে 2 জন আর পাবলিকে 3 জন। কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বোঝায়? কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বোঝায় ভাইয়া চুক্তি সম্পাদন, লেনদেন, আইনগত অধিকার, স্বাধীন ব্যক্তি সত্তার অধিকারী। তার মানে কোম্পানি ব্যক্তির মতো স্বাধীন। ঠিক আছে, এটাকে বোঝায়। তারপর আসো ভাইয়া, ন্যূনতম চাঁদা বিষয়টি জড়িত কার সাথে? তোমরাই বলো। ন্যূনতম চাঁদা এটা কি ভাইয়া? কোম্পানি আছে না ভাইয়া, কোম্পানি গঠনের পর কোম্পানির পরিচালনার জন্য একটা ন্যূনতম অ্যামাউন্ট প্রয়োজন, তাই না? ন্যূনতম অ্যামাউন্ট প্রয়োজন, ওই অ্যামাউন্টটাকে বলা হবে ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা। এটা কত % হওয়া উচিত? এটা হওয়া উচিত ভাইয়া কোম্পানির মোট মূলধনের 5%। এটা কাদের ক্ষেত্রে প্রয়োজন? আর এটা 5%, মোট মূলধনের 5%, এটা নগদ অর্থ হওয়া প্রয়োজন। কেমন অর্থ? নগদ অর্থ প্রয়োজন। এটা কাদের ক্ষেত্রে প্রয়োজন? অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন। ঠিক আছে, ডান। তারপর আসুন, অসীম দায় সহকারে কোনো কোম্পানি কি গঠিত হতে পারে? ভাই অসীম দায় এটা কি গঠিত হতে পারবে? তোমরাই বলো। পারে না। কারণ কি? কোম্পানির তো ভাই দায় সীমিত বা সসীম, পারে না। অপশনে ক আছে, ক হবে না, গ হবে। ঠিক আছে, তারপর আসুন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি কি কোম্পানি? বা এটা সংবিধিবদ্ধ কোম্পানি। তারপর আসো, কোম্পানির সদস্যপদ লাভ করা সম্ভব। কোম্পানির সদস্য হবা বা মালিক হবা কিভাবে ভাইয়া? শেয়ার ক্রয় করে। কি ক্রয় করে? শেয়ার ক্রয় করে। ঠিক আছে, শেয়ার ক্রয় করে হবে। এখানে কি দেওয়া আছে? ঘ দেওয়া আছে না? ভুল হবে। শেয়ার হোল্ডারদের উত্তরাধিকার সূত্রে না, পরিমাণপত্রে স্বাক্ষর করে না। শেয়ার ক্রয় করে কোম্পানির সদস্যপদ লাভ করতে হবে, অর্থাৎ মালিক হতে হবে। 20 ক হবে। তারপর আসো, কোন কারবারের অস্তিত্ব বা কোম্পানির অস্তিত্ব? প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য কত? সর্বোচ্চ সদস্য 50 জন, সর্বনিম্ন 2 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় মোট মূলধনের মাত্রা পড়েছে ভাইয়া 5%। আর 5% এগুলো হতে হয় নগদ অর্থ। ঠিক আছে, 5% এগুলো নগদ অর্থ হতে হয়। হুইচ কোম্পানি বিকাম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ট্রিলিয়ন কোম্পানি? এটা আমিও জানি না। অ্যাপল, এটা কি লিখছে? এটাও বুঝি না, ধুর। জাহাঙ্গীরনগর আসছে, বুঝছো? অ্যাপল কোম্পানি। তারপর দেখো, টেবিল এ সংশ্লিষ্ট বিষয়। টেবিল এ কার সাথে সংশ্লিষ্ট? পরিমেল নিয়মাবলী প্রশ্ন না তোমরা? কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। তাহলে পরিমেল নিয়মাবলীর পরিবর্তে টেবিল এ গ্রহণ করা যায়। এখন আসো, 2টা দলিল আমাদেরকে একটু শিখতে হবে। 2টা দলিল শিখবো, ঠিক আছে, কিন্তু এখানে যে তোমরা 223 জন, 2টা দলিল 223, ভালোই মানাইছে। হ্যাঁ অ্যাপল, হ্যাঁ এটা ঠিক আছে, অ্যাপল হয়েছে, এটার ব্যাখ্যা জানি না, মুখস্থ জানি। কথা বুঝছো? তো মুখস্থ বিদ্যা যেগুলো আছে ওগুলা কম পড়ানোর ট্রাই করি ইদানিং। আরেকজনের প্রেমের মধ্যে আমার ধান্দা নষ্ট করে দিল। আচ্ছা যাই হোক, যৌথ মূলধনী সংগঠন কোম্পানি 2টা কেন থাকবে? 2টা তো একই কথা। বিকল্প হিসাবে কার্যক্ষমতা সীমা আর কার্যক্ষমতা। কার্যক্ষমতা মানে কাজ করার ক্ষমতা, আর কতটুকু ক্ষমতা মধ্যে আর কতটুকু জায়গায় সে কাজটা করতে পারবে সেটা হচ্ছে সীমানা।
ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন আসো, যাই হোক একটু গল্প টল্প করে ফেললাম। ডিও 14টা একটু দেখে, আচ্ছা ডিও 14টা একটু দেখবো। অপশনে দুটো পেলাম না, দুটো একই, হয়তো ভুলে মিস্টেকে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এখন আসুন ভাইয়া, তো মনে করো বলি তোমাদেরকে, ছোট ভাই বোন জানো কিনা তাও জানি না, একদিন একটা অকারেন্স ঘটে গেছে আর কি। জাহাঙ্গীরনগরে মেয়ে মানুষ নিয়ে আমি ঘুরি, এই কথা শয়তানও বিশ্বাস করবে না। মানে কট খাই গেলে মেয়ে মানুষ নিয়ে না থাকলেও অপবাদে পড়তে হয়, ওই রকম একটা অপবাদে পড়ছিলাম আর কি। তো যাই হোক, জাহাঙ্গীরনগরে ভর্তি হইতে গেছি বুঝছো। তো ছেলে 50 জন, মেয়ে 50 জন, এমনও আছে আমাদের ডিপার্টমেন্টে ছেলে 30 জন, মেয়ে 30 জন, এরকমই। তো তো আমার সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছে, তা আমিও পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, চিনি না রাস্তাঘাট। তো মনে করতেছেন বড় ভাইরা একসাথে চলাফেরা করতেছি, খুবই ক্লোজ, এরকম মনে করে ডাক দিলে, এই ছেলে এদিকে আসো। মেয়েটা তো ভয় পেয়ে গেছে, তাড়াহুড়া করে চলে গেছে। তা আমাকে ডাক দিয়েছে কিছু ভাইরা, ডাক দিয়ে বলতেছে তোর নাম কি, শুনিও কিন্তু, হ্যাঁ। তো বলতেছে তোর নাম কি, আমি বললাম মোহাম্মদ রায়হান, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ভর্তি হতে আসলাম মাত্র। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাড়ি কই, কি করস, ভাই স্টুডেন্ট, পড়াশোনা করি, বাড়ি ভোলা। তো বাড়ি কই তাই না জিজ্ঞেস করছে। তারপরে বলতেছে তোরা কি একসাথের নাকি আলাদা আলাদা? বলছে আমি তো চিনি না। মিশা কথা কবি না, সত্যি করে ক, সত্যি করে ক, দিলাম কিন্তু। তাই তো বিপদে পড়ে গেছি, কি বলবো না বলবো। আমি বলতেছি ভাই চিনি না। সত্যি করে ক, কি উদ্দেশ্যে আসছস? আমি চিনি না বলছি, তারপরে আমার বলতেছে সত্যি করে বল। আমি জানি না কে, তারপরে বলতেছে সত্যি করে বল। এখন আমি জানলে তো বলতাম মেয়েকে চিনি, এখন চিনি বললে আরেক ঝামেলা, নাম কি, নাম্বার দেয়, চিনি না বলছে এই কারণে। তো উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য কি, টাকা পয়সা যা আছে সব হাতেই রেখে দেবে। এখন সুন্দর মতো বলতেছে এই জায়গায় আসার উদ্দেশ্য কি, সত্যি করে কম। অনৈতিক কাজ করতে দেয় আর কি। ক্যাম্পাসের পোলাপাইন অনৈতিক কাজ কম করে, বাইরের পোলাপাইন বেশি করে, কথা ঠিক না? দোষ পরে ক্যাম্পাসের গুলা, যে জাহাঙ্গীরনগরের গুলা খারাপ। জাহাঙ্গীরনগরের সবগুলা খারাপ না, ভালো আছে, অনেক ভালো আছে। এখানে কোরআনের চর্চা হয়, হাদিসের চর্চা হয়, 5 ওয়াক্ত নামাজের চর্চা হয়, দিনের দাওয়াতও দেয়, এমন মানুষও আছে। আবার সবচাইতে গাঁজাখোর নেশাখোর ওই রকম মানুষও আছে। বেডিবাজ পোলাপাইন, বেডাবাজ বেডিরা বহুত আছে। কথা বুঝছো, সব ধরনের মানুষ দেখে আসছে জাহাঙ্গীরনগরে, ভালো আছে খারাপও আছে। তুমি যদি চাও ভালোটা গ্রহণ করবা, ভালো গ্রহণ করতে পারবা, খারাপ গ্রহণ করতে চাইলে খারাপ গ্রহণ করতে পারবা। চয়েসটা হচ্ছে তোমার, চয়েস ইজ ইউর। তো আমার বলছে উদ্দেশ্য কি, ভাই ভর্তি তো আসছে, দিলাম কিন্তু, দিলাম দিলাম এই কথা বলতেছে। টাকা পয়সা আছে কিছু বের করা, মজার মানুষ বুঝছো। তো টাকা পয়সা আছে কিনা বের করতে বলছে, কি মূলধন আছে বের কর। আমি বলছে ভাই অল্প কিছু টাকা আছে, 1000-2000 মতো, ভর্তি হতে আসছে, আবার যাওয়া লাগবে ঢাকায়। টাকা দে, টাকা দিয়ে দিকে যা যা। টাকাগুলো রেখে দিলাম মেরেটে। তো টাকাগুলো রেখে দেওয়ার পরে আমি আবার চিনতে পারলাম, মায়েরও খাইলাম, অপমানিত হইলাম। এমনি এমনি সাথ দেওয়া যায় না, আমাদের উপদেশটা কথা বুঝছো। তো করলাম ভাই, কল দিয়ে আমার মারছে, মেরে টাকা পয়সা সব রেখে দিচ্ছে। তো ভাই তো আবার, যদিও জাহাঙ্গীরনগরের না, তারপরে একটা কেস আছে জাহাঙ্গীরনগরে, এই কারণে জাহাঙ্গীরনগরে যাওয়া আসা হতো বেশি। জাহাঙ্গীরনগরের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্কিত। জাহাঙ্গীরনগরের বিরুদ্ধে যদি ওনারা বলো, ফুইসা উঠবে কিন্তু একেবারে। কথা বলছো, ওই ভার্সিটির স্টুডেন্ট আমি। তো কল দিলাম ভাই আমার এমন ঘটনা। উনি আবার কল দিছে, ভাই ব্রাদার যারা আছে, কল দিয়ে বলতেছেন রায়হান আমার লোক, ওর টাকা নিছে কে কে, পুরা ভার্সিটির খবর হয়ে গেছে। এখন খবর হয়ে যাওয়ার পরে সুন্দর মতো ওই ভাইরা আসছে, তুমি রায়হান? হ্যাঁ ভাই, তোমার সাথে দুষ্টামি করেছিলাম বুঝছো, টাকাগুলো খরচ করে নাকি তাই, টাকাগুলো খরচ করে নেয়। তো যা নিচে নিচে তা তো দিবে দিবে,
বাকিটা দিয়ে আবারও সিদ্ধান্ত আছে। তার মানে ভাইয়েরা কিসে পড়ে গেছে, আমার থেকে টাকা নিয়ে দায় পড়ে গেছে, দায় পড়ে গেছে। আর টাকা নিচে যা দিবে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ তার সম্মতি দিচ্ছে, বলতেছে ভাই মাফ কর, মাফও চাই দেওয়া চাই, বাসা আমাদেরকে বাসা, কথা বুঝছো? এই হচ্ছে অবস্থা। এই যদি অবস্থা হয় তাহলে আমার সাথে একটু চলো, আমি কিন্তু পড়ার মধ্যে আছি এখনো। নাম কি মানে হচ্ছে ভাইয়া নাম ধারা। কি ধারা? নাম ধারা। বাড়ি কই ভাইয়া? অবস্থান ও ঠিকানা ধারা। উদ্দেশ্য কি ভাইয়া? উদ্দেশ্য ধারা। মূলধন কি ভাইয়া? মূলধন আছে কিনা বের কর, মূলধন ধারা। দায় মানে হচ্ছে দায় ধারা, সম্মতি হচ্ছে ভাইয়া সম্মতি ধারা। এখন আমার কথায় আসো তোমরা একটু, তোমরা কি আমার সাথে একমত? প্রথম ধারা একমত, শেষ ধারা সবাই একমত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা উদ্দেশ্য ধারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা যদি হয় ভাইয়া, এই উদ্দেশ্য ধারার মাধ্যমে প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক হয় না? প্রাইভেট পাবলিক হয়। এটা সম্পর্কে বলা আছে কত ধারায়? 231 ধারায়। আবার ভাইয়া পাবলিক লিমিটেড কোম্পানি আছে না, সেগুলো প্রাইভেট হয়। সেগুলো কি হয়? প্রাইভেট হয়। এটা সম্পর্কে বলা আছে কত ধারায়? 232 ধারায়। কোম্পানির বিলোপ সাধন হয় না? কোম্পানির বিলোপ সাধন তিনভাবে বিলোপ সাধন হয়: আদালতের মাধ্যমে বিলোপ সাধন, আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন। এই বিলোপ সাধন সম্পর্কে বলা আছে কত ধারায় ভাইয়া? 234 ধারায়। ভাইয়া বিদেশি কোম্পানি সম্পর্কে বলা আছে কত ধারায়? বিদেশি কোম্পানি সম্পর্কে বলা আছে ভাইয়া 378 ধারায়। এই স্মারকলিপি সম্পর্কে বলা আছে কত ধারায় ভাইয়া? এই ধারা কয়টি? 6টি। তাহলে স্মারকলিপি সম্পর্কে বলা আছে 6 ধারায়। এই 6 এর উল্টা দিলে হয়ে যায় কত ধারায়? 9 ধারায়। স্মারকলিপির পরিবর্তনের ধারা কত? 12। 100% ক্লিয়ার কিনা এটুকু বলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা উদ্দেশ্য ধারা। উদ্দেশ্য ধারার মাধ্যমে পাবলিক প্রাইভেট হয়, প্রাইভেট পাবলিক হয়। ধারা পড়াই ফেলছি অলরেডি। কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করা হয় এই উদ্দেশ্য ধারার মাধ্যমে, জানো কি না? অবশ্যই জানো। কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল স্মারকলিপি। কোম্পানির প্রধান দলিল স্মারকলিপি, প্রধান দলিল স্মারকলিপি, মূল দলিল স্মারকলিপি। কোম্পানির ব্লুপ্রিন্ট স্মারকলিপি। কার্যক্ষমতা নির্দেশ করে এই স্মারকলিপির মাধ্যমে। আর কিছু লাগবে? কোন ধারা পরিবর্তন সবচেয়ে বেশি আনুষ্ঠানিকতাপূর্ণ? উদ্দেশ্য ধারা পরিবর্তন সবচেয়ে বেশি আনুষ্ঠানিকতাপূর্ণ। কেন সবচেয়ে বেশি আনুষ্ঠানিকতাপূর্ণ? কারণ পুরো উদ্দেশ্যটাই পরিবর্তন করতে হবে। উদ্দেশ্য পরিবর্তন করা মানে একটা একটা করে সব বাদ দিতে হবে, আবার নতুন করে উদ্দেশ্য ঢোকানো লাগবে। তাই উদ্দেশ্য দ্বারা পরিবর্তন সবচেয়ে বেশি আনুষ্ঠানিকতাপূর্ণ। ক্লিয়ার কিনা বলো? ধারণা ধরা, বাহ, ধারণা ধরা না, কোনাই চিপা ফাইল 2x 2 গুণ মোডে আমি দিছি। ক্লিয়ার কিনা বলো? এটা কি বলছে? কোম্পানি স্মারকলিপি সম্পর্কে বলা আছে 6 আর 9 ধারায়, আর স্মারকলিপির পরিবর্তন সম্পর্কে বলা আছে 12 নাম্বার ধারায়। স্মারকলিপির পরিবর্তন, কোম্পানি পরিবর্তন না কিন্তু। মাশাআল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ক্ষমতা কর্তৃত্ব বলে স্মারকলিপি হবে। এই তো প্রশ্ন করলে ভালো লাগে, একটু জোরে বলে ফেলছি তাই না? এটা ছিল আমার নামে, বাট মাঝখান দিয়ে সুফিয়ান ম্যান চালাইছি, আবার আমার নামে আনছি। কথা বুঝছো? ব্যাক আনছি, সর্বপ্রথম আমার নামে বলছি। ওকে, ডান 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 কিনা বলো? ওকে 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 100% ক্লিয়ার হলে ভাইয়া এবার আসো 2 নাম্বার দলিল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী স্মারকলিপির মধ্যে পেজ বাজে, আমি দেখাচ্ছি। আগে পড়ো পরিমেল নিয়মা, ধুর খালি ভুল হয়, খালি ভুল হয়। নিয়মাবলী, সহজ সহজ ম্যাথগুলো আমি পারি না, কথা বুঝছো? পেঁচাই ফেলি খালি। এই পরিমেল নিয়মাবলী এটা সম্পর্কে বলা আছে কত ধারায়? 18 ধারায়। এটার পরিবর্তন সম্পর্কে বলা আছে কত ধারায়? 20 ধারায়। এটা কি ভাইয়া? কোম্পানির
পরিচালনা সংক্রান্ত অভ্যন্তরীণ দলিল, পরিচালনা সংক্রান্ত অভ্যন্তরীণ দলিল। এটা যেহেতু পরিচালনা সংক্রান্ত অভ্যন্তরীণ দলিল, আর পরিচালনা এটা কার কাজ বলো তো? এটা কার হক? সবচেয়ে বেশি হক হচ্ছে পরিচালকের। তাই পরিচালকের ক্ষমতা নির্ধারিত থাকে পরিমেল নিয়ে বলতে, কোম্পানির কার্য ক্ষমতা নির্ধারিত থাকে স্মারকলিপিতে। স্মারকলিপিতে উল্লেখিত উদ্দেশ্যের বাইরে পরিমেল নিয়মাবলী কিছু করতে পারবে না। তার মানে স্মারকলিপিতে থেকেই পরিমেল নিয়মাবলীর কাজ করতে হয়। তাহলে কোম্পানির পরিচালনার দলিল পরিমেল নিয়মাবলী, কোম্পানি পরিচালনার অভ্যন্তরীণ দলিল পরিমেল নিয়মাবলী, পরিচালকের ক্ষমতা নির্ধারিত থাকে এই পরিমেল নিয়মাবলীতে। কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল পরিমেল নিয়মাবলী। বুঝতে পারছো? আর কিছু লাগবে না? আর একটা জিনিস লাগবে, পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসেবে তৈরি করা হয় টেবিল এ বা তাফসিল 1। আলহামদুলিল্লাহ, দুইটা জিনিস ক্লিয়ার। এখন ঝামেলা বাজে কিভাবে দেখি। ঝামেলা বাজে স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, নিয়মাবলী না পরিমেলবদ্ধ, পরিমেলবদ্ধ নাকি সঙ্গ স্মারক? ধুর, ভালো লাগে না, প্যাচ বাজায় ফেলি, তাই না? এরকম মনে হয় না? কোনটার সাথে কোনটার ম্যাচ? প্যাচ বাজাই কিনা আমরা? অবশ্যই প্যাচ বাজায়। এই প্যাচ যাতে আর বাজানো না লাগে, তাই আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা জিনিস। সেই জিনিসটা এখন শিখবা তুমি। 1 নম্বরে লেখো স্মারকলিপি, এর একটা হচ্ছে সঙ্গ স্মারক, এর একটা হচ্ছে পরিমেলবদ্ধ, পরিমেল পরিমেলবদ্ধ। 2 নম্বরে লেখো তোমরা। 2 নম্বরে কি লিখবা? দেখাশোনা লেখো, নাহলে কিন্তু ঝামেলা। পরিমেল নিয়মাবলী অথবা সঙ্গবিধি। একটু খেয়াল করো তো, একটু নোটিস করবা। এই দুইটা মনে রাখা একবারে ইজি। কারণ কি দেখো তো, স্মারকলিপি স প্লাস ম, কাপল না? কাপল আছে। সঙ্গ স্মারকের স প্লাস ম, কাপল আছে? কাপল আছে। পরিমেলবদ্ধতে ন প্লাস ধ, কাপল আছে কিনা? কাপল আছে। আর এগুলো দেখো তো, পরিমেল নিয়মাবলী সবগুলো সিঙ্গেল ওয়ার্ড, সবগুলো সিঙ্গেল ওয়ার্ড। সিঙ্গেল হইলে পরিমেল নিয়মাবলী বা সঙ্গবিধি। মুখস্থ করার দরকার নাই। স্মারকলিপি মানে 3টার মধ্যে একটা করে কাপল আছে, প্যাচ বাজানোর কিছু নাই। কথা বলছো? ক্লিয়ার? ক্লাসে মনোযোগ, কমেন্টে মনোযোগ। কমেন্টে মনোযোগ ঠিক আছে, ক্লাসে মনোযোগ কম। তাহলে কমেন্টে মনোযোগ হচ্ছে, ক্লাসে বেশি মনোযোগ হতে হবে। ঠিক আছে ভাইয়া? ডান কিনা বলো? এইটুকু ডান। এইটুকু ডান হলে এখন একটা কথা না বললেও নয়, কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি? স্মারকলিপি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল স্মারকলিপি। এটা তো মানো তোমরা? মানো। এখন এভাবে যে একটা প্রশ্ন আসে, সেটা কি তোমরা দেখছো? প্রশ্নটা করি তোমাদেরকে। কোম্পানির অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি? ক নাম্বার স্মারকলিপি, স্মারকলিপি। খ নাম্বারে পরিমেল নিয়মাবলী, আর গ নাম্বারে নিবন্ধন পত্র। কোনটা সঠিক হবে বলো তো? সবার অ্যান্সার চাই আমি, সবার অ্যান্সার চাই, মানে সবার অ্যান্সার চাই।
হ্যাঁ, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন বা বার্থ সার্টিফিকেট, নিবন্ধনপত্র। ধন্যবাদ সবাইকে, সবাই কোনো না কোনোভাবে হয়তো ক্লাস করছো অথবা পড়ছো ভালো মতো, কথা বুঝছো? তাহলে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার। এখন একটা জিনিস আসো, সেটা হচ্ছে ভাইয়া নিবন্ধনপত্র। ছোটো ছোটো জিনিসগুলো একটু পরে ফেলি, পরবর্তীতে আর পড়ার দরকার নাই। নিবন্ধনপত্র, এই নিবন্ধনপত্র কোম্পানি অস্তিত্ব লাভ করে এই নিবন্ধন পত্রের মাধ্যমে। নিবন্ধনের পরেই কোম্পানির অস্তিত্ব লাভ করে। এই কারণে কোম্পানির অস্তিত্বের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল নিবন্ধনপত্র। ঠিক আছে, এটাকে কোম্পানির জন্ম সনদ বলা হয়। কি বলা হয় ভাইয়া? জন্ম সনদ বলা হয়। এটুকু আমি বলে দিলাম। আরেকটা জিনিস আসো, বিবরণপত্র। কোম্পানি নিবন্ধিত হওয়ার পর, কোম্পানি নিবন্ধিত হওয়ার পর, আবার বলতেছি কোম্পানি নিবন্ধিত হওয়ার পরে, মাথাটা একটু ক্লিয়ার করে, নিবন্ধিত হওয়ার পরে পাবলিক লিমিটেড কোম্পানি, কোন কোম্পানি? প্রাইভেট পারে না, না, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে যে প্রচারপত্র বাজারে ইস্যু করে তাকেই বলা হয় বিবরণপত্র। এই প্রচারপত্রটা ইস্যু করতে পারে কারা? পাবলিক লিমিটেড কোম্পানি। ঠিক আছে ভাইয়া, তাহলে এর আরেক নাম কি? প্রচারপত্র। এর আরেক নাম কি? প্রসপেক্টাস। ঠিক আছে, প্রচারপত্র, বিবরণপত্র বা প্রসপেক্টাস। ঠিক আছে, তারপরে চলো, ন্যূনতম মূলধন কি? পড়াই ফেলছি, ডান। যোগ্যতা সূচক শেয়ার, এটা কি? কোম্পানির পরিচালক হতে গেলে, কি হতে গেলে? কোম্পানির পরিচালক হতে গেলে একটা ন্যূনতম শেয়ার ক্রয় করতে হয়, তাহলেই সে পরিচালক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে পরিচালক নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে একটা ন্যূনতম মূলধনের প্রয়োজন। ওই মূলধনটাকে বলা হবে যোগ্যতা সূচক শেয়ার, ওই শেয়ারটাকে বলা হবে যোগ্যতা সূচক শেয়ার। এই যোগ্যতা সূচক শেয়ার 2 মাস বা 60 দিনের মধ্যে গ্রহণ করতে হবে। 7 দিন বা 2 মাস। ঠিক আছে, ডান ডান। এখন 2 মাস বা 7 দিন। আর ন্যূনতম মূলধন এটা, এটা আচ্ছা, এটা পরে পড়াবো, বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, বেশি বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশি বেশি হয়ে যাচ্ছে। ঢাবি 18টা একজন বলছিল, তাই না? অসীম দায় সহকারে কোনো কোম্পানি গঠিত হতে পারে না ভাইয়া। অসীম দায় সহকারে না, অসীম দায় সহকারে তো কোনো কোম্পানি গঠিত হতে পারে না। কোম্পানির দায় কি? সীমিত। টেবিল এ, কোম্পানির ধারাবাহিকতা স্থিতিশীল হওয়ার কারণ কি? কোম্পানি টিকে থাকে কারণ কি ভাইয়া? চিরন্তন ব্যক্তিসত্তার অধিকারী। তাহলে কিসের অধিকারী? চিরন্তন ব্যক্তিসত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্বের অধিকারী। ঠিক আছে, তাহলে কি হবে ভাইয়া? চিরস্থায়ী উত্তরাধিকারী। সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং সাবসিডিয়ারি, এটা তোমরা পড়বা, আমি বলবো না, তোমরা পারো। কে কে আছে এখানে? লিজা, সারিয়া, মেয়ে মানুষ আছে অনেক, খালি মেয়ে মানুষ। লিজা আর সারিয়া 2 বোন। হ্যাঁ, 2 বোন। তোমার আম্মু 100 টাকা রাখছে, 100 টাকার মধ্যে মনে করো 60 টাকা দিচ্ছে লিজাকে, 40 টাকা দিচ্ছে সারিয়াকে। এই জায়গায় কে হোল্ডিং, কে সাবসিডিয়ারি? তোমরা কমেন্টে বলো, এটুকু জানলে হবে, বাকিটা ইয়ে করার দায়িত্ব আমার। যে তেলের ফোটায় ফোটায় পুষ্টি। লিজা কি? সাকওয়াত হোসেন। লিজা কি? নাজমুল হাসান আসদ। এটা ডিরেক্ট কমেন্টের মধ্যে। শেয়ারের শ্রেণী ব্যক্তি আস্তে আস্তে, আস্তে দাও, আস্তে দাও, আস্তে দাও, শেয়ার নিয়ে পড়াই তারপরে।
ওকে 14 হোল্ডিং হয়, জিনিসটাই এমন। কথা বলছো, বোঝানোর কিছু নাই তো। তাহলে দেখো ভাইয়া, কোনো কোম্পানি অন্য কোম্পানির 50%-এর অধিক ভোটদান ক্ষমতার অধিকার হলে, নিয়ন্ত্রণের ক্ষমতার অধিকারী হলে, পরিচালক নির্বাচন ক্ষমতার অধিকারী হলে সে হচ্ছে হোল্ডিং কোম্পানি। তাহলে 50%-এর অধিক, 50+। কোনো কোম্পানি অন্য কোম্পানির 50%-এর কম ভোটদান ক্ষমতার অধিকারী হলে, তাহলে 50-। পরিচালক নির্বাচন ক্ষমতার অধিকারী হলে বা নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী হলে 50%-এর কম, মানে 50- হলে সেটাকে বলে আমরা সাবসিডিয়ারি। তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে এই লিজা হচ্ছে হোল্ডিং, আর এটা হচ্ছে ভাইয়া সাবসিডিয়ারি। সাবসিডিয়ারি, ঠিক আছে। এই হোল্ডিং কোম্পানি অন্য কোম্পানিকে নিয়ন্ত্রণ করে, এই কারণে একে বলা হয় ভাই নিয়ন্ত্রক কোম্পানি। আর এটা অন্য কোম্পানির অধীনে থাকে, এই কারণে এটাকে বলা হয় অধীনস্থ কোম্পানি। এইটুকু তো বুঝছো 100% ক্লিয়ার ভাইয়া। হোল্ডিং কোম্পানির অন্তর্ভুক্ত, সেটা প্রাইভেট হোক বা পাবলিক হোক, পরিচালক কতজন? হোল্ডিং কোম্পানির অন্তর্ভুক্ত কোম্পানি প্রাইভেট হোক অথবা পাবলিক হোক, দেখবে যে হোল্ডিং কোম্পানির অন্তর্ভুক্ত কিনা। হোল্ডিং কোম্পানির অন্তর্ভুক্ত হইলে যদি প্রাইভেটে হয় বা পাবলিক হয়, যে কোনো কিছু হয়, পরিচালক সংখ্যা হচ্ছে 3 জন। ঠিক আছে, হোল্ডিং কোম্পানির অন্তর্ভুক্ত কোম্পানি, এটা প্রাইভেট হোক বা পাবলিক হোক, পরিচালক 3 জন। ডান ডান। ওকে ডান ডান। বাইরের কে বিনোদন দিতে আসে না, আসলে। তাহলে সাবসিডিয়ারি দ্বারা শেষ। সাবসিডিয়ারি কোম্পানি কে ভাই? অন্য কোম্পানিকে নিয়ন্ত্রণ করে না, এটা হোল্ডিং করে। সংসদ দ্বারা গঠিত, এটা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। বিদেশি কোম্পানি না, বিদেশি আইন দ্বারা, অন্য কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তার মানে কি অধীনস্থ। বেসিকটা জানলে ভাইয়া পারা একেবারে ইজি। কেয়া কসমেটিক লিমিটেড, লিমিটেড বলছে হয় প্রাইভেট নাহলে পাবলিক, তাহলে অংশীদারি ফার্ম হবে না, সবগুলো তো আর প্রশ্নে আসে না। তাহলে কি ভাইয়া মুখস্থ করে নিবা তুমি? পাবলিক। প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্য আমরা পড়াইছি, পড়াবো না। ব্যবসায় কোন কাঠামোর মালিকানা হতে ব্যবস্থাপনা, কোম্পানির মালিকানা হতে ব্যবস্থাপনা পৃথক। কোনটি কর্পোরেট ব্যবসায়ের সুবিধা? কর্পোরেট মানে কোম্পানির ব্যবসার সুবিধা। সহজে বড় অঙ্কের মূলধন সংগ্রহ, এটা পারে। শেয়ার হোল্ডারদের দায় সীমিত, এটাও বড় অঙ্কের সুবিধা। মালিকানা সহজে হস্তান্তরযোগ্য, হ্যাঁ সবগুলো একটা সুবিধা। তো নিচের কোনটি পাবলিক লিমিটেড কোম্পানি? বা মুখস্থ বিদ্যা, এগুলা তোমরা দেখে নিও। সংবিধিবদ্ধ না, সংবিধিবদ্ধ না। এক্স কোম্পানির 57% শেয়ার ওয়াই কোম্পানি ক্রয় করলো, তাহলে ওয়াই কোম্পানি কি করছে? 57% ক্রয় করছে, তাহলে ক্রয় করছে কে? ওয়াই কোম্পানি। তাহলে ওয়াই কোম্পানি 57% শেয়ারের মালিক অন্য কোম্পানি, তাহলে ওয়াই কোম্পানির বেশি না 50%-এর বেশি হলে কি হোল্ডিং কোম্পানি ওয়াই কোম্পানি। তাহলে এক্স কোম্পানি কোন কোম্পানি? এক্স কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি। এবার প্রশ্ন আসবে, ঠিক আছে, বাংলাদেশে কত সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠিত পরিচালনা হয়? ভাইয়া কোম্পানি আইনের ইতিহাস আছে, ইতিহাসটা আমি তোমাদেরকে একটু বলি তাহলে বুঝবা। সেটা হচ্ছে ভাইয়া, সর্বপ্রথম জানো ব্রিটেন, ইংল্যান্ড বা যুক্তরাজ্যে কোম্পানি গঠিত হয়। কথা বুঝছো? প্রথম কোম্পানি গঠিত কত সালে জানো? একবারে সবার প্রথম 1600 সালে। কত সালে? একবারে সবার প্রথমে কোম্পানি গঠিত হয় 1600 সালে। ওইটা তেমন একটা আসে না, এই জায়গা থেকে মূলত কামটা শুরু হয় সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে। ঠিক আছে, সর্বপ্রথম 1844 সালে 13 জন ভারতীয়, 72 জন বাংলাদেশি, 94তে নিজস্ব আইন পাশ করে।
যা কার্যকর হয় 95 জানুয়ারি 1। অন্য শব্দ লেখা যায় তো লিখলে আবার তোমরা এখানে হাসাহাসি করতা। তাহলে সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে? 1844 সালে। কোথায় ভাইয়া? ব্রিটেন, ইংল্যান্ড বা যুক্তরাজ্যে। সেম কথা ভাইয়া, ব্রিটেন বা ইংল্যান্ড বা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র না কিন্তু যুক্তরাজ্য, যুক্তরাজ্য, যুক্তরাজ্য। 13 জন ভারতীয়, মানে ভারতীয় কোম্পানি আইন পাশ হয় 1913 সালে। এই 1913 সালের আইনটা, হাত ব্যথা করতেছে রে, 1913 সালের এই আইনটা বাংলাদেশ গ্রহণ করে 1972 সালে। তাহলে 72 সালে যে আইনটা বাংলাদেশে, সেটা কি ভারতীয় আইন না? অবশ্যই ভারতীয় আইন। তাহলে নিজস্ব আইন কত সালে পাশ করে? 94 সালে। 1994 সালে নিজস্ব আইন পাশ করে। তাহলে 1994-তে নিজস্ব আইন পাশ করে। এই 94 সালের আইন দ্বারাই বাংলাদেশের কোম্পানিগুলো গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। আর এই 1994 সালের আইনটা কার্যকর হয় কত সালে? 1995 জানুয়ারি 1 তারিখে। 1995 জানুয়ারি 1 তারিখে। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে মোটামুটি একটা ধারণা। তো সনদপ্রাপ্ত কোম্পানি কোনগুলো জানো? সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে ভাইয়া 1844 সালের পূর্বে, কোম্পানি আইন পাশ হওয়ার পূর্বে আর কি, ইংল্যান্ডের তৎকালীন রাজা বা রানীর ফরমানে যে আইনগুলো গঠিত হয়েছে সেগুলো হচ্ছে ভাইয়া সনদপ্রাপ্ত কোম্পানি। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্যাংক অফ ইংল্যান্ড, এগুলো হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানির উদাহরণ। ঠিক আছে, এই দুইটা খুবই জনপ্রিয়। আসো, হোল্ডিং কোম্পানি যে কোম্পানি শেয়ার ক্রয় করে, তাহলে হোল্ডিং কোম্পানি তার মানে কি? মালিকানা 50-এর বেশি, 50+। তাহলে যেই কোম্পানির শেয়ার ক্রয় করে, অন্য কোম্পানির বেশিরভাগ শেয়ার ক্রয় করে তো হোল্ডিং হয়েছে, তাহলে অন্য কোম্পানিটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, তারপর আসো, হোল্ডিং কোম্পানির অধীন কোম্পানি সাবসিডিয়ারি কত সালে কোম্পানি আইন পাশ হয়? 1994 সালে। হ্যাঁ, সালটা দেখে নিও, সেপ্টেম্বরের এদিকে। হ্যাঁ, 11 সেপ্টেম্বর, আমার খেয়াল নাই মূলত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ধরনের যৌথ মূলধনী কারবার ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্যাংক অফ ইংল্যান্ড, এটা কেমন কোম্পানি তোমরাই বলো? মাত্র পড়েছি, সনদপ্রাপ্ত যৌথ মূলধনী কারবার, সনদপ্রাপ্ত যৌথ মূলধনী কারবার। আসো, বাংলাদেশে ইপিজেড এলাকায় মালিকানা ভিত্তিতে কোন ধরনের কোম্পানিকে টাইপ বি বলা হয়? টাইপ এ, টাইপ বি বইতে সুন্দর মতো দেওয়া আছে, আমি গোলাই ফেলছি আর কি, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। না থাকলে কালকে দিতে হবে। টাইপ এ না, এগুলো না, এগুলো না। কালকে তোমাদেরকে আমি দেখাই দেবো না এটা। হ্যাঁ, ঘোলাই ফেলছি আমি, এখান থেকে না দেখাই। এখান থেকে আমি দেখাবো না, কারণ আছে, এখান থেকে দেখাবো না, একটা কারণ আছে। মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা, জয়েন্ট স্টক কোম্পানির পারবা এগুলো। তারপর আসো, না কই শেয়ার আসে না কেন? এটা থেকে প্রশ্ন আসে, ফাইন্যান্সও প্রশ্ন আসে। ঠিক আছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর প্রধান কাজ কি? আচ্ছা, বাংলাদেশের দুইটা বাজার দেখতে পারবা। এক নম্বরে পুঁজিবাজার, মনে আসতেছে না কেন, পুঁজিবাজার, অর্থবাজার,
মূলধন বাজার, পুঁজি বাজার, মূলধন বাজার বা ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট। এটা নিয়ন্ত্রণ করে কারা? হ্যাঁ, এটা নিয়ন্ত্রণ করে বিসেক। বিসেক মানে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 2 নম্বর প্রশ্ন আসবে তোমার অর্থ বাজার, মুদ্রা বাজার বা মানি মার্কেট। এটা নিয়ন্ত্রণ করে কারা? মুদ্রা বাজার, অর্থ বাজার বা মানি মার্কেট নিয়ন্ত্রণ করে বিএবি মানে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে দিতে পারে এটা। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে আবার কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক, এভাবে আসতে পারে প্রশ্নটা। ঠিক আছে, তাহলে বাংলাদেশ কোন জাতীয় ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। লাইভ কি কেটে গেল নাকি? না, ওকে। ভাই ডিও সিট ভাগাভাগি চলছে, আমার একটা দেশ ভাই 1000 টাকা দেবো। কিসের সিট? কে ভাগাভাগি করছে? অন্য ভিডিও চলে আসছিল, বুঝছো? তাহলে এটা থেকে আসতে পারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে। খারাপ লাগতেছে আমার কথা, বুঝছো? শেষ করে দেব। বিশ্বের কোথায় প্রথম যৌথ মূলধনী কারবার করে ওঠে? পড়ছিলাম ভাইয়া, ব্রিটেন, ইংল্যান্ড বা যুক্তরাজ্যে। এই কোনটি পরিমেয় বন্ধন ধারা নাই, মানে শারীরিক লিপির ধারা নয়। নাম দ্বারা, অবস্থান, ঠিকানা, উদ্দেশ্য দ্বারা, মূলধন দ্বারা, দায় দ্বারা, সম্মতি দ্বারা। তাহলে দেখো, পরিচালক নিয়োগ এটা কি কোনো ধারা? না। অবস্থান, ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, এগুলো ধারা। শারীরিক লিপির বিষয়বস্তু মানে বিষয়বস্তু কোনটি, ধারা কোনটা? শেয়ার হোল্ডারদের অধিকার, নির্বাচন, কোম্পানির উদ্দেশ্য, এটা হচ্ছে এই আর কি টুকটাক জিনিসগুলো আছে। পারবা এগুলো? শেয়ার কই? শেয়ার আসতেছে না কেন? ভাইয়ারা একটু বোঝেন জিনিসটা। হ্যাঁ, স্টক স্প্লিট মানে হচ্ছে স্টক বিভাজন, বা শেয়ার খণ্ডন। স্টক বিভাজন বা শেয়ার খণ্ডন। স্টক আর শেয়ারের মধ্যে মূল পার্থক্যটা আমি জেনে নিই। মনে করেন এখানে আছে রোহেনা আক্তার। রোহেনা মনে করেন একটু ভালো মতো মাথা রাখবেন। হ্যাঁ, একটা শেয়ার কিনছেন 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে কিনে 100 টাকা পরিপূর্ণভাবে প্রদান করছেন। 100 টাকা দিয়ে শেয়ার কিনে 100 টাকা পরিপূর্ণভাবে প্রদান করছেন, এটাকে বলবো আমরা শেয়ার। আবার আপনি 100 টাকাতে শেয়ার কিনে 90 টাকা প্রদান করছেন, বা 80 টাকা, 85 টাকা, এটাকে আমরা তখন বলবো স্টক। কেন স্টক বলবো, কেন শেয়ার বলবো, এটা একটু বলবেন। শেয়ারের যখন পূর্ণ মূল্য আদায় করা হবে তখন সেটাকে বলবো আমরা শেয়ার। শেয়ারের পূর্ণ মূল্য আদায় করা হলে সেটাই কি বলবো আমরা? শেয়ার বলবো। আর যদি পূর্ণ মূল্য আদায় করা না হয়, শেয়ারের পূর্ণ মূল্য যদি আদায় করা না হয়, তখন সেটাকে আমরা বলবো স্টক। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা একটু বলো। ঠান্ডা লাগতেছে প্রচুর, এটা বন্ধ করলে আবার গরম লাগে। তাহলে শেয়ারের পূর্ণ মূল্য যখন আদায় করা হয় তখন সেটাকে আমরা বলবো শেয়ার। আর যদি পূর্ণ মূল্য আদায় করা না হয় তখন সেটাকে আমরা কি বলবো ভাইয়া? স্টক বলবো। আমরা পড়ছি না ভাইয়া, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে শেয়ার বলে। দেখো তো 100 আর 100 সমান হলো কিনা?
ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ না, এগুলোকে শেয়ার বলবে। আর ভাইয়া যৌথ মূলধনী কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র অসমান অংশে কি বলে? স্টক বলে। এই হচ্ছে একটা ডেফিনিশন। 2 নাম্বার ডেফিনিশন এভাবে হতে পারে, একটার দাম এরকম, একটা শেয়ারের দাম 10 টাকা, একটার দাম 11 টাকা, একটার দাম 15 টাকা, একটার দাম 20 টাকা, এক একটা শেয়ারের এক এক মূল্য। তাহলে যৌথ মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান নাকি অসমান অংশ? এই অসমান অংশ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো স্টক। কি বলবো ভাইয়া? স্টক বলবো। এভাবে একটা হতে পারে। তারপর আবার হতে পারে শেয়ারের দাম এটাও 10 টাকা, 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 5টা শেয়ার, 5টার দামই হচ্ছে সমান সমান। তাহলে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ হয়েছে যেহেতু, এটার নাম আমরা বলবো শেয়ার। এভাবেও হতে পারে। পারে কি পারে না? পারে। শেয়ার সম্পর্কে জানলাম আমরা মূলত পড়বো কি এখন? পড়বো গিয়ে স্টক। তাহলে শেয়ারের ভাই আমরা 3 রকমের ডেফিনেশনের মাধ্যমে জানছি। সেটা হচ্ছে 1 নম্বরে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে শেয়ার বলে, অসমান অংশকে স্টক বলে। জানার পরে রিয়েল লাইফের উদাহরণ দেখছি, তারপরে ওখানে আমরা দেখছি কিনা দেখছি, দেখার পরে এখন আমরা রিয়েল উদাহরণে যাব। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে স্টক স্প্লিট। মনে করো রোহেনা, নামটা মুখ দিয়ে আসে না, নতুন শুনছি তোমার থেকে, বুঝছো? এ আর কি, মাইন্ড করিও না। রেহেনা এরকম শোনা যায় কথা, বুঝছো? তো মনে করো ও একটা শেয়ার ক্রয় করছে। কি করছে ভাইয়া? শেয়ার ক্রয় করছে। এখন শেয়ার ক্রয় করছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। শেয়ারের দাম কত? 100 টাকা ছিল। এখন শেয়ারটা বাজারে বিক্রি করবে। শেয়ারটা কি করবে? বাজারে বিক্রি করবে। কিন্তু কথার কথা, 100 টাকা দিতে পারবে না এমন মানুষ নাই। কথার কথা বলতেছে, বাজারে বিক্রি করবে। কিন্তু 100 টাকা দিয়ে শেয়ার কেনার মতো পাবে না নাই। 20 টাকা দিলে জনগণ হিউজ পরিমাণে কিনতে পারবে। কথা বুঝছো? তখন রোহেনা চিন্তা করলো শেয়ারটাকে খণ্ডন করে বেচতে সুবিধা হবে। তাহলে দেখো তো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ ভাগ করে ফেলছি আমরা। তাহলে শেয়ারটাকে আমরা ভাগ করছি, তখন এক একটা ভাগের দাম পড়ছে কয় টাকা? 20 টাকা করে, তাই তো? 20 টাকা করে পড়ছে। এখন স্টক বিভাজন, স্টক খণ্ডন বা শেয়ার খণ্ডন বা স্টক স্প্লিট সেম কথা। তাহলে এই স্টক স্প্লিটের ফলে কি ঘটছে তুমি বলো? শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাইছে। শেয়ার আগে ছিল একটা, হয়ে গেছে 5টা। শেয়ার সংখ্যা বাড়ছে। ভাইয়া শেয়ারের মালিকানা কি বাড়ছে? না। শেয়ারের মালিকানা আগে ছিল 100 টাকা, এখনো 5টার দাম 20 টাকা করে, 100 টাকা। মালিকানা বাড়ে না, কিন্তু মালিক বাড়তে পারে কিনলে। আর যারা কিনবে তার তো বিনিয়োগই করতেছে, তাই না? বিনিয়োগ করতেছে। তাহলে আগে 100 টাকা বিনিয়োগ করতে পারতো না, 20 টাকা বিনিয়োগ করা সহজ। তাহলে বিনিয়োগ যোগ্যতা বাড়ছে, বিনিয়োগ যোগ্যতা বাড়ে। সবচেয়ে ভাইটাল ফ্যাক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা সবচেয়ে বেশি আসে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। স্টক স্প্লিটের উদ্দেশ্য কি? বিনিয়োগ যোগ্যতা বৃদ্ধি করা। স্টক স্প্লিটের দ্বারা কি হয়? বিনিয়োগ যোগ্যতা বৃদ্ধি পায়। এই টাইপের প্রশ্ন আসে। কথা কি বুঝতে পারছো? স্টক স্প্লিট কি বা স্টক খণ্ডন বা শেয়ার বিভাজন, এটা কি 100% ক্লিয়ার কিনা একটু বলো? আমার শরীর কাঁপতেছে, বুঝছো? হঠাৎ করে এমন কেন হইতেছে আমি বুঝতেছি না। আট ঘন্টা পড়ছো, এই জিনিসটা কি বুঝতো? চার ঘন্টা লাগে পড়ছে। এই শেয়ার আর স্টকের মধ্যে তফাৎ কি বুঝতে পারছো? বলো। অনেক জিনিস জানবা না হয়তো, বা এসি অফ করলে আবার গরম লাগে। আল্লাহ ভালো জানে, দোয়া করি সবাই। শেষ করে দেবো আমি কতক্ষণ পরে, হ্যাঁ, আর বেশি না। তাহলে স্টক স্প্লিট, স্মারকলিপির ধারা 6টা, বিষয়বস্তু 9 ঘন্টা, এগুলো পারো ভাইয়া। বর্তমান আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালকদের ন্যূনতম কত ভাগ শেয়ার ক্রয় করতে হয়? তাহলে ন্যূনতম কত ভাগ শেয়ার করতে হয় ভাই? 1/5 বা 20%।
ঠিক আছে, পরিচালক হতে গেলে 1/5 বা 20% শেয়ার ক্রয় করতে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখো। পরিচালক মন্ডলীর ক্ষমতা সাধারণত কোন দলিল দ্বারা নির্ধারণ? পরিচালকের ক্ষমতা, পরিচালনার অভ্যন্তরীণ দলিল কোনটা? পরিমেল নিয়মাবলী, তাহলে পরিমেল নিয়মাবলী হবে। জন্ম সংক্রান্ত নিবন্ধন পত্র, ভাই এগুলা খুবই নর্মাল কোয়েশ্চেন। আমি নীল নকশা স্মারকলিপিকে নীল নকশা ব্লু প্রিন্ট, MOA মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে পরিমেল নিয়মাবলী, ঠিক আছে। আর AO মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে স্মারকলিপি। আর AOA অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন মানে হচ্ছে পরিমেল নিয়মাবলী। তাহলে MOA মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে হচ্ছে স্মারকলিপি। আর 2 নম্বর হচ্ছে ভাইয়া AOA মানে হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন মানে পরিমেল নিয়মাবলী। এই 2টা জিনিস মাথায় রাখবা। এই মেমোরেন্ডাম অফ আর্টিকেল হয় না, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন হয়, ঠিক আছে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। 15 জানতে চাইছে সভা সম্পর্কে আমরা পড়ছি কিনা বলো। কোম্পানির ক্ষেত্রে যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে কোম্পানি গঠনের 1 মাস পর হতে একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয়। 1 থেকে 6 মাসের মধ্যে। কয় মাসের মধ্যে? 1 থেকে 6 মাসের মধ্যে। তার মানে এটা গঠন করতেই হবে। বিধিবদ্ধ সভা গঠন না করলে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে। ঠিক আছে ভাইয়া, কোম্পানির 2টি বার্ষিক সাধারণ সভার মধ্যে 15 মাসের বেশি ব্যবধান হতে পারবে না। বার্ষিক সাধারণ সভার কত দিনের অগ্রিম নোটিশ দিতে হয়? সবগুলোর ক্ষেত্রে ভাই 21 দিনের পূর্বে অগ্রিম নোটিশ দিতে হয়। বিবরণপত্র প্রচারের কত দিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে? 180 দিন। 180 দিন বা 6 মাসের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। আর যোগ্যতা সূচক শেয়ার 2 মাসের মধ্যে ক্রয় করতে হয়। তারপরে দেখো ভাইয়া, যৌথ মূলধনী কারবারের গঠনতন্ত্র, প্রধান দলিল, মূল দলিল, সংবিধান, সনদ, ব্লুপ্রিন্ট, নীল নকশা, পরিমেল বন্ধ, স্মারকলিপির পরিবর্তনের ধারা অবশ্যই 12 ধারা পড়াইছি। কার্যারম্ভের কতদিনের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয়? কোম্পানির কার্যারম্ভের কতদিনের মধ্যে বিধিবদ্ধ সভা? ভাই 1 থেকে 6 মাস। 6 মাস মানে কি? 180 দিন। অবশ্যই 180 দিন। তারপরে দেখো, পাবলিক লিমিটেড কোম্পানিতে 1 মাসের বেশি এবং 6 মাসের কম সময়ের মধ্যে যে 1 মাসের বেশি, তার মানে 1 থেকে 6 মাসের মধ্যে অবশ্যই বিধিবদ্ধ সভা। তারপরে দেখো, বার্ষিক সাধারণ সভা খরচ সংবাদপত্রে ছাপা হয়। ভাইয়া সংবাদপত্রে ছাপা হয়, তাহলে কি হবে? সেটা হবে ভাইয়া জনসংযোগ। কত পরিমাণ মালিক মিলে বিশেষ সাধারণ সভা ডাকতে পারে? বিশেষ সাধারণ সভা 3টা সভা পড়ছি, বার্ষিক সাধারণ সভা, বিধিবদ্ধ সভা, বিশেষ সভা। 1/10 এরকম লিখছি না আমি? তাহলে 1/10 কই? খ নম্বর উত্তর। তারপর আসো, আল্লাহ, বার্ষিক সাধারণ সভার কথা উল্লেখ আছে কত ধারায়? তোমরাই বলো। বার্ষিক সাধারণ সভা 81 এক ধারা, 83 এক ধারা, 84 এক ধারা। আমি জানি এগুলো থেকে প্রশ্ন আসে, এখানে আগে পড়ে ফেলছি। আসো, পাবলিক জীবনে একবার যে সভাটি অনুষ্ঠিত হতে হয় বাধ্যতামূলক বিধিবদ্ধ সভা, না হলে বাধ্যতামূলক বিলোপ সাধন। যদি কোনো কোম্পানি নির্ধারণের সময় বিধিবদ্ধ সভা অনুষ্ঠান নিবন্ধনের জমা দিতে ব্যর্থ হয় তবে বাধ্যতামূলক বিলোপ সাধন। পরে ব্যবধান 15 মাসের বেশি, একই জিনিস। এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, ড্যাশ হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ আর ড্যাশ হচ্ছে প্রতিনিধির উদাহরণ। এটা কি হবে? মুখ্য কর্তার উদাহরণ। ভাইয়া মুখ্য কর্তা যে প্রধান সেই তো মুখ্য। তাহলে শেয়ার হোল্ডাররা, সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক। ভাইয়া অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা প্রতিদিন ফাটাই দিতে পারবা, কোনো সমস্যা নাই। মূল কথাটা জানো আগে, কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডাররা। তাহলে শেয়ার হোল্ডাররা মুখ্য আর প্রতিনিধি। ভাইয়া কোম্পানিটাকে পরিচালনা করতেছে কারা? অবশ্যই ব্যবস্থাপক, পরিচালক এরা। তাহলে এরা কি শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে কাজ করে না? প্রতিনিধি হিসেবে কাজ করে। তাহলে এরা হচ্ছে প্রতিনিধির উদাহরণ। কারা ভাইয়া? শেয়ার হোল্ডাররা, ব্যবস্থাপকরা। তাহলে শেয়ার হোল্ডাররা মুখ্য কর্তার উদাহরণ আর ব্যবস্থাপকরা হচ্ছে প্রতিনিধির উদাহরণ। বন্ড হোল্ডার হবে না, হিসাব রক্ষক হবে না, ব্যবস্থাপক আগে হবে না। ব্যবস্থাপক মুখ্য কর্তা না, মুখ্য হচ্ছে শেয়ার হোল্ডার আর ব্যবস্থাপক হচ্ছে প্রতিনিধি। ক নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট। পরিচালনা পর্ষদে, পাবলিকের পরিচালনা পর্ষদে 3 জন। একটি সাবসিডিয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত? ভাইয়া সাবসিডিয়ারি হোক হোল্ডিং হোক সাবসিডিয়ারি হোক, হোল্ডিং আর সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট হোক বা পাবলিক হোক 3 জন পরিচালক থাকতে হবে ন্যূনতম।
পড়েছিলাম সাবসিডি মানে বলিনি না? কোন সংগঠন পরিচালনা কমপক্ষে 2 জন পরিচালনা থাকা? অবশ্যই এগুলো আসতেছে কেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। 6 নাম্বারটা স্টার মারতে পারো। কোম্পানির অপসারণের দাবি পূরণের ক্রম। আসো, আমি কিন্তু এখানে পেঁচাবো একটু, প্যাচ না বুঝলে ঝামেলা। ভার্সিটি পেঁচাবে, বিশ্ববিদ্যালয় পেঁচাবে। একে আমারে বললো নাকি? পাশে উত্তর আছে, ওখান থেকে তো দেখে বলতেছেন আপনার। তুই চুপ থাক। আচ্ছা স্যার, তুই তো আমারই বলবা না, হ্যাঁ তুমি চুপ করো। স্যার চোখ বন্ধ করে পড়ান। ওকে, তোমার নাকি? আচ্ছা, মোহাম্মদ আরবি লেখা, হ্যাঁ বেশি না, 1 বছর আগে ফিরে যাও। বাংলাদেশের দ্বিতীয় কেউ এরকম প্রশ্ন সলভ ক্লাস কারো কোনো বাপের বেটা নাই, সাহস আছে সবগুলো প্রশ্ন একসাথে এসে সলভ করাবে। কোনো বাপের বেটার হ্যাডম নাই, কোনো প্রশ্ন যদি না পারে, একটা ছেলে সবগুলো প্রশ্ন পারবে, একটা টিচার সবগুলো পারবে, এমন দাবি করো অযৌক্তিক, এমন দাবি করো ভণ্ডামি, এমন দাবি করো ভুয়া কাজ। কথা বুঝছো? আমি রায়হান সর্বপ্রথম গত বছর সবগুলো প্রশ্নকে একত্রিত করে ক্লাস নেওয়া শুরু করছি। একটা প্রশ্নের উত্তর দেখে নাই, প্রশ্নের উত্তর বলার পরে তারপর স্লাইড শোতে দেখাইছি। সবগুলো উত্তর আমি একসাথে নিয়ে আনছি। বাংলাদেশের দ্বিতীয় কেউ আনে নাই। সিলেক্টিভ প্রশ্নগুলোকে মানে যেগুলো স্যাররা বেশি পারে আর কি, ওগুলোকে আইনা সলভ করাইছে আমার দেখা দেখি উৎসাহিত হইয়া। এটাকে অস্বীকার করতে পারবে? কেউ যদি অস্বীকার করে সে তো ভালো মানুষ না, মুনাফিকি করবে। সুতরাং এইসব আজে বাজে আউল ফাউল কথা বলে নিজেকে বোকা প্রমাণিত করবা না। কথা বুঝতে পারছো? এই ম্যানেজমেন্ট প্রশ্ন সলভ ক্লাস আমার মাধ্যমে শুরু হয়েছে, বাংলাদেশের দ্বিতীয় কেউ করে নাই। সবাই 50টা 100টা কি বলবে 25টা প্রশ্ন সলভ, 50টা প্রশ্ন সলভের মাধ্যমে কোম্পানি অর্ধেক ক্লিয়ার, 14 গোষ্ঠী ক্লিয়ার করতে পারবো না। সবগুলো প্রশ্ন হাজার হাজার প্রশ্ন আমি নিয়ে আসছি, আমি সলভ করাইছি গত বছরে। এই বছর তোমাদের কিছু পোলাপানের কারণে প্রশ্ন স্কিপ করতেছি। এরপরে একই টাইপের প্রশ্নগুলো আমি বারবার পড়াচ্ছি না, কারণ গত বছর 8 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা সময় গেছে। এই বছর এত সময় দিতে পারছিস না আমার পরীক্ষার কারণে, ব্যক্তিগত কারণে। কথা বুঝছো? নাহলে প্রশ্ন স্কিপ করার মতো বলো আমি না। গত বছরের ক্লাসগুলো দেখবা, একটা অ্যান্সার না দেখে কথা বলছি। তুমি কারে কে শিখাইতে এসো? গার্লফ্রেন্ডে কল দিছে, আমি কথা বলে আসতেছি। এত কঠিন লেভেলের বেয়াদব। নাম দিছে প্রোফাইলে আরবি নাম দিছে, দেখছো? তুমি না আরমান, আরমান না তোমার নাম? মোহাম্মদ আরমান। তুমি না যে বলুক না কেন, যে টিচারে বলুক না, কোনো টিচারও যদি বলে বা তোমার দ্বারা যদি বলা হয় বা কারো দ্বারা যদি বলা হয়, এগুলো বরদাস্ত করা হবে না। এগুলোর উত্তর দিয়ে যাবো। এটা নিয়ে পড়াশোনা করছি, এটা নিয়ে পড়তেছি, ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছি, অনেক কিছু জানতেছি, তোমাদেরকে পড়াইতেছি। টুকটাক ভুল হইলে আমি আবার সংশোধন করে দিই। আমার মতো উদার মন মানসিকতার মানুষ খুব কমে পাবা। কথা বুঝতে পারছো? বিশেষ করে ম্যানেজমেন্ট সাবজেক্টে ভুল বাড়াইছি, পরবর্তীতে ক্লাসে এসে বলে দিছি 2টা সালে 91 হবে, আমি 90 বলে ফেলছি। এটা এসে ক্লাসে বলছি। বাংলাদেশের দ্বিতীয় কোনো দামাল সন্তান নাই, বাংলাদেশের দ্বিতীয় কোনো মায়ের সন্তান নাই, দ্বিতীয় ক্লাসে এসে বলবে আমি এটা ভুল পড়াইছিলাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি বলছি কালকে ভুল পড়াই ফেলছি, একটা অ্যাকাউন্টিং এর প্রশ্ন, একটা ইকোনমিক্সের প্রশ্ন, ওই বিষয়ে আমি জ্ঞান রাখি না, ভুলে 90 বলে ফেলছি। 91 পড়ছিলাম, আমিও পড়ি নাই যেমনটা না, তবে বেশি গুরুত্ব দেওয়া হয় নাই। কথা বুঝছো? ব্লক দেব না, থাকুক, ঠিক আছে না? একটু বলে যাই, ও যেহেতু কোনো টিচারকে ছোট করে বলতেছি না, আমার বয়স কম, অনলাইনে আমি সবার চেয়ে জুনিয়র, এটা আমি স্বীকার করি অকপটে। কিন্তু কেউ যদি হেও করার ট্রাই করে, চিন্তা ভাবনা করে, বা যে কোনোভাবে অপদস্থ করতে চায়, বা যে কোনো কারো দ্বারা, অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, যেই হোক সে। কথা বুঝছো? ওকে, আমরা কি পড়াতেছিলাম? ভুলে তো গেছে। আসো,
ভাইয়া কোম্পানি যখন বিলোপ সাধন হয় সবার আগে মূলধন ফেরত পাবে কারা? সবার আগে মূলধন ফেরত পাবে কারা? বন্ড হোল্ডাররা। মুখে বলতেছে আমি, হ্যাঁ, অনেক কিছু লিখে বোঝানো পসিবল না। কোম্পানির যখন বিলোপ সাধন ঘটে সবার আগে মূলধন ফেরত পায় কারা? বন্ড হোল্ডাররা। নর্মালি জেনারেল কথাবার্তা বলছি, জেনারেল কথাবার্তা বলতেছি। সবার আগে মূলধন ফেরত পায় কারা? বন্ড হোল্ডাররা। কিন্তু শেয়ার হোল্ডারদের মধ্যে সবার আগে মূলধন ফেরত পায় কারা? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা। যদি বলে সবার আগে মূলধন শেয়ার পায় কারা? বন্ড হোল্ডাররা। কিন্তু শেয়ার হোল্ডারদের মধ্যে, এটা কি শেয়ার হোল্ডার না বন্ড হোল্ডার? বন্ড হোল্ডার। তার মানে এর কথা বাদ, এর কথা আগেই বাদ। বলছে শেয়ার হোল্ডারদের মধ্যে, শেয়ার হোল্ডারদের মধ্যে সবার আগে মূলধন ফেরত পায় কারা? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা। বুঝছো? তারপরে সাধারণ হোল্ডার, তারপরে প্রবর্তকের শেয়ার। এই অগ্রাধিকার শেয়ার হোল্ডার এই নির্দিষ্ট হারে সুদ পায়, নির্দিষ্ট হারে মুনাফা পায়। সুদ কেন বলে? মুনাফা। এটা নিয়ে অনেক কথা আছে, আমি বলবো পরে, প্রশ্ন আসবে, দেখবা হু হু চলে আসবে। বন্ড হোল্ডার নির্দিষ্ট হারে সুদ, নির্দিষ্ট হারে সুদ পায়। আর এই সাধারণ শেয়ার হোল্ডার, প্রবর্তকের শেয়ার হোল্ডার, এরা অনির্দিষ্ট হারে মুনাফা পায়। অনির্দিষ্ট মুনাফা বা লভ্যাংশ বা ডিভিডেন্ড, যেটাই বল না কেন। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার কথা। এর বাইরে আমি আর কথা বলবো না, পরবর্তীতে কথা বলবো। তাহলে ব্যবসায় অবসায়নের সময়, ব্যবসা অবসায়নের সময় সবার আগে মূলধন ফেরত পায় বন্ড হোল্ডার। শেয়ার হোল্ডারদের মধ্যে সবার আগে পায় অগ্রাধিকার শেয়ার। এই দুইটা কথা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর সবার শেষে প্রবর্তকের শেয়ার। তারপর আসুন কোম্পানি অবসায়নের দাবি পূরণের ক্রম। তাহলে ঋণদাতা আগে, পরিচালক কি আসবে? আসবে না, বাদ। ঋণদাতা আগে, উদ্যোক্তা পরিচালক আগে আসবে না, অগ্রাধিকার আগে আসবে না। ঋণদাতা আগে আসবে, তারপর অগ্রাধিকার শেয়ার, তারপর সাধারণ শেয়ার, তারপর হচ্ছে প্রবর্তকের শেয়ার। তাহলে খ নাম্বারটা উত্তর। ডান ডান। হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি পরে ফেলছি। কোম্পানি আইনের কত ধারা অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিতে 3 জন পরিচালক নিয়োগ? তাহলে পাবলিকে কয়জন ভাইয়া? পাবলিকে 3 জন। এটা কত ধারায় আছে? 90 ধারা, মুখস্থ বিদ্যা। কোম্পানি অবসানের কোন পক্ষের দাবি সর্বপ্রথম পূরণ করতে? অবশ্যই ঋণদাতার। কোম্পানি বিলোপ সাধন হয়ে গেলে সর্বশেষ অর্থের দাবিদার কারা? সর্বশেষ হচ্ছে প্রবর্তকের শেয়ার, কিন্তু প্রবর্তকের শেয়ার এখানে নাই, সর্বশেষ বলছে। তাহলে সাধারণ শেয়ারটা, এটা বুঝে গেছে যেহেতু, এটা নিয়ে অসুবিধা হবে না। ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রশ্ন আসবে নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। তাহলে আমি বলছি নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় কারা? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা। এখন শেয়ার হোল্ডার সম্পর্কে জানলে এদের কীর্তিকলাপ সম্পর্কে জানতে পারবা। তো আসো প্রথম থেকে আমরা একটু শেয়ার হোল্ডারদের প্রকারভেদ সম্পর্কে জানি। ঠিক আছে, প্রথম থেকে জানার ট্রাই করি। ক্রিকেট খেলার বোর্ড চলতেছে এই জায়গায়, কত কত রান, কত উইকেট। সাধারণ শেয়ার হোল্ডার, হ্যাঁ ভাই, এটা পড়াই শেষ। হ্যাঁ, সাধারণ শেয়ার হোল্ডার ক্লাস থেকে প্রশ্ন চলে আসবে, আর বেশি দূরে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। ভাইয়া এরা হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক। দুই নাম্বার কথা হচ্ছে পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে। তাহলে ভোট দিতে পারে, পরিচালক নির্বাচনে ভোট দেয়। ঠিক আছে, ভোট দিতে পারে। এরা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, তারপরে আসুন পরিচালক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোট দিতে পারে, তারা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তারপরে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় এরা সিদ্ধান্ত দিতে পারে। ঠিক আছে, সিদ্ধান্ত দিতে পারে। মূল কথা হচ্ছে মালিক, যেহেতু কোম্পানির শেয়ার ক্রয় করে মালিকানা লাভ করছে, সুতরাং
প্রকৃত মালিকরা সবকিছু করতে পারবে। ঠিক আছে, 2 নাম্বার কথা হচ্ছে ভাইয়া অগ্রাধিকার শেয়ার। এখান থেকে প্রশ্ন আসবে, লেখো। এটাকে ইংলিশে বলা হয় প্রেফার্ড স্টক। ঠিক আছে, আর এটাকে বলা হয় কমন স্টক, আর এটাকে বলে প্রেফার্ড স্টক। দুইটা জিনিস তোমরা পড়বা। তাহলে অগ্রাধিকার শেয়ার, এই অগ্রাধিকার শেয়ার মূলধন এবং লভ্যাংশ, সাধারণ শেয়ার প্রবর্তকের শেয়ার আগে পায়, তার মানে অগ্রাধিকার ভিতরে লভ্যাংশ এবং মূলধন পায়। তাহলে 1 নাম্বার কথা কি, অগ্রাধিকার ভিত্তিতে লভ্যাংশ ও মূলধন ফেরত পায়। ঠিক আছে, ডান। এদের লভ্যাংশ কেমন, নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। এখন আমরা জানি ভাইয়া, আমরা কি জানি, তোমরা সত্যি করে বলো, 5%, 6%, 10%, এগুলা কোন ক্ষেত্রে হয়ে থাকে ভাইয়া? ব্যাংক থেকে ঋণ নিলে ঋণের সুদ দেওয়া লাগে, বা বাইরে থেকে ঋণ নিলে ঋণের সুদ দেওয়া লাগে, সেগুলোতে আমরা দেখি ফিক্সড করে দেওয়া হয়। কিন্তু শেয়ার হোল্ডারের ক্ষেত্রে কোম্পানির মালিক যদি হয় তাহলে তো লভ্যাংশ ফিক্সড করার কথা না, কিন্তু এরা প্রকৃত মালিক না, এরা লভ্যাংশ পায় বলতেছি, আবার নির্দিষ্ট, কেমন জানি সুদের মতো হয়ে গেল না, হয়ে গেছে। তাহলে ঋণ নিলেই না সুদ পায়, ও বলতেছে লভ্যাংশ, লভ্যাংশ পায় ইকুইটির উপরে, আবার নির্দিষ্ট হারে, নির্দিষ্ট হারে হইলে ঋণ, নির্দিষ্ট হারে সুদ পাইলে ঋণ না ঋণ, আবার বলতেছে লভ্যাংশ, ভাই নির্দিষ্ট লভ্যাংশ কেমনে কি? এই কারণে এটাকে বলতেছে আমরা ঋণ প্লাস ইকুইটির মিশ্রণ, ঋণ প্লাস ইকুইটির মিশ্রণ। ঠিক আছে, ডান ডান। ভাইয়া দেখো, দুইটা জিনিসের মিশ্রণ যখন হয়ে যায়, গরু দিয়ে উদাহরণটা দিই, ভালো বুঝবা। ঠিক আছে, কেউ আবার ভিডিও ছেড়ে জয় বাংলা করে দিও না আমারে। ঠিক আছে, মানিক জাতের ব্যাপার আছে। বিষয়টা কি, অনেক সময় দেখা যায় গরু বা মুরগি বা ছাগল, দেখছো না, ছাগল দিয়ে বেশি দেখছি জিনিসটা। একটা ছাগল যখন বাচ্চা কাচ্চা হয় না, তখন বেটা ছাগলের কাছে নিয়ে যাওয়া হয়, তাই তো? বেটা ছাগলের কি কয়, পাঠা বলে, পাঠার কাছে নিয়ে যায়। দেখা যায় যে একটা পাঠা, 2টা পাঠা, 3টা পাঠা, 4টা 5টা, মানে ছাগল এটার মান উন্নত করার জন্য, এটার বাচ্চা ভালো হওয়ার জন্য, ভালো বাবার প্রয়োজন না, কিন্তু ভালো বাবা তৈরি করতে গিয়ে অবৈধ বাবা 1টা 2টা 3টা, তো বাবার অভাব নাই, 5টা 10টা বাবা সামনে নিয়ে যায়, বাবা যা করে আর বললাম না। ঠিক আছে, ছাগল তো অবুঝ। তো মানুষ যদি এগুলা করে, মানুষ অমানুষ হয়ে যাবে, কিন্তু ওপেন এগুলা করে, ছাগল এগুলা করে, তাহলে মানুষ যদি এগুলা করে, ইফটিজিং টিফটিজিং করে, উল্টা পাল্টা কাজ যদি করতে চায় রাস্তার ধারে বা ক্যাম্পাসের আশেপাশে, তাহলে এরা ছাগলের চাইতে খারাপ। কিন্তু বিশেষ করে কুত্তা শীতকাল আসলে এমন অবৈধ কাজ করে রাস্তাঘাটে, তাই না? তাহলে কুত্তার মতো হয়ে যাবে কিন্তু রাস্তাঘাটে এগুলো করলে। যাই হোক, যারা বোঝার তারা বুঝে গেছো। তাহলে দেখো তো, তাহলে বুঝতাম, এমনটা যদি হয় একাধিক বাবা থাকে, ছাগলের বাচ্চা হয় না ওই বাচ্চার, বা কুত্তার বাচ্চা হয় না ওই বাচ্চার, দেখো যে একাধিক বাবা থাকে, তাহলে একাধিক বাবা থাকলে দেখো যে হাইব্রিড ছাগল উৎপাদন হয়, হাইব্রিড জাতের গরু উৎপাদন হয়, হাইব্রিড জাতের কুত্তা উৎপাদন হয়, তাই না? হাইব্রিড বা সংকর জাতের কুত্তায় তো একাধিক বাবা থাকে, থাকে না? থাকে। এ বলতেছে লভ্যাংশ, আবার বলতেছে নির্দিষ্ট, তাহলে কি একাধিক বাবা হয়ে গেল না? তাহলে এই শেয়ারকে বলা হয় ভাইয়া হাইব্রিড শেয়ার বা সংকর জাত শেয়ার। ঠিক আছে, কেউ মাইন্ড করিও না, কিন্তু আমি কিন্তু বোঝানোর জন্য বলছি। তাহলে হাইব্রিড বা সংকর জাতের শেয়ার বলা হয় কাকে? অগ্রাধিকার শেয়ারকে। আরেকটা কথা থাকবে, সেটা হচ্ছে ভাইয়া হাইব্রিড সিকিউরিটিজ বলা হয়, হাইব্রিড সিকিউরিটিজ, হাইব্রিড সিকিউরিটিজ বলা হয় এই অগ্রাধিকার শেয়ারকে, কেউ মাইন্ড করে না কিন্তু। হ্যাঁ, হলিস্টিয়ান ফ্রিজিয়ান দিয়ে বিদেশি বানাচ্ছে, এগুলো তো হাইব্রিড। হ্যাঁ, এগুলোর কথাই তো বলছি, গরু ছাগল কুত্তার কথা বললাম।
এই যে সুফিয়ান ভাইয়ের না, এটা বোঝানোর জন্য বলছি। পাঠা কোনটা খাসি কোনটা আজ অব্দি বোঝো না, বোঝার দরকার নাই, বেশি বুঝলে সমস্যা। ঠিক আছে, আমিও কম বুঝি, আমিও জানি না। তাহলে আসুন, অগ্রাধিকার শেয়ার আমরা পড়ে ফেলছি, মোটামুটি এগুলো থেকে প্রশ্ন চলে আসবে। হাইব্রিড সংকট, হাইব্রিড সিকিউরিটিজ কোনটাকে বলা হয়, ঋণ ইকুইটির মিশ্রণ কোনটাকে বলা হয়, ভাইয়া সংকর জাতের শেয়ার বলা হয় কোনটাকে, হাইব্রিড জাতের শেয়ার বলা হয় কোনটাকে, আসবে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে কারা, প্রশ্নে চলে আসবে। তারপরে আসো ভাইয়া, এখান থেকে আসবে তো আসবে, আসতে পারে এখান থেকে বোনাস শেয়ার, এর আরেক নাম হচ্ছে অধিবৃত্তি শেয়ার, লিখলাম না, ঠিক আছে, বোনাস শেয়ার বা অধিবৃত্তি শেয়ার। এটা কি, কোম্পানি, কোম্পানি আছে না, কোম্পানি। আসসালামু আলাইকুম মামুন ভাই, কি অবস্থা, আসেন। কোম্পানি মনে করো শেয়ার দিবে, নগদ টাকা নাই তাদের কাছে, তো নগদ টাকা না দিয়ে শেয়ারটা দিবে তারা ফ্রিতে, বিনামূল্যে। তাহলে বিনামূল্যে শেয়ার প্রদান করা হলে, ফ্রিতে শেয়ার প্রদান করা হলে সেটাকে বলা হয় ভাইয়া লভ্যাংশ, বোনাস শেয়ার। তাহলে বিনামূল্যে বা ফ্রিতে যে শেয়ার ইস্যু করা হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। একবারে কি কনসেপ্ট ধরে দিচ্ছি, পরীক্ষা কিন্তু এটা দিয়ে আসবে, বিনামূল্যে যে শেয়ার প্রদান করা হয় বোনাস শেয়ার। 2 নাম্বার কথা হচ্ছে ভাইয়া ওই মাইনাস ওই প্লাস কোন শেয়ার ইস্যুর ফলে হয়, বোনাস শেয়ার ইস্যুর ফলে হয়। তারপরে কথা হচ্ছে ভাইয়া নগদ টাকা থাকে না কোন শেয়ার ইস্যুর ফলে, নগদ টাকায় কোন শেয়ার ইস্যু করা হয় না, বোনাস শেয়ার। তারপর আসে ভাইয়া ওই মাইনাস ওই প্লাস, মানে কি ভাইয়া মালিকানা বৃদ্ধি মালিকানা হ্রাস আসতে পারে কোন শেয়ার ইস্যুর ফলে, বোনাস শেয়ার ইস্যুর ফলে। তারপর মালিকানা অপরিবর্তন কোন শেয়ার ইস্যুর ফলে, বোনাস শেয়ার ইস্যুর ফলে। ঠিক আছে ভাইয়া, আসছে আসছে পরীক্ষায় হুবহু আসছে। মালিকানায় কোনো প্রভাব পড়ে না কোন শেয়ার ইস্যুর ফলে, বোনাস শেয়ার ইস্যুর ফলে। ভাইয়া প্রশ্নে তো বোনাস শেয়ার দিবে না, তাহলে কি দিবে, বোনাস, বোনাস অনেক খেলা খেলছে, দেবে অধিবৃত্তি শেয়ার। বোনাস শেয়ার খুঁজছো না, আবার অধিবৃত্তিটাও খুঁজছো মাঝে মাঝে। 3 নাম্বার গেছে। তারপরে আসো ভাইয়া রাইট শেয়ার, রাইট শেয়ার এটা তো দিবে না, রাইট শেয়ার দিয়ে বহু গেম খেলছে, বহু খেলা খেলছে, বহু খেলা খেলছে, দিবে তোমাকে অধিকারযোগ্য শেয়ার, অধিকারযোগ্য শেয়ার। এর রাইটটাকে এভাবে দিয়ে দেয় ইংলিশে RIGHT, রাইট। তাহলে রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার, ঠিক আছে, ডান ডান। এখন আমি বলি সালমা, রাতুল ভালো ছেলে, কুত্তাগুলো ভালো আছে, এই এগুলো বলে না। রাতুল তোমাকে একটু, ভাইয়া তুমি বিপদে পড়ে, তুমি পেট বেঁচে আছে এই কথা জিজ্ঞাসা করে, ঠিক আছে। সরি, রাতুল রবিউলকে মেনশন করছে, ফাঙ্গা লাভ দিছে, আসলে ব্লু চিপ কি বলতেছি। আচ্ছা বলে দিই, উচ্চ চাহিদা সম্পন্ন একটা শেয়ার, যেহেতু শেয়ার এটা কোথায় ব্যবহৃত হয়, শেয়ার বাজার ব্যবহৃত হয়, এই কথাই বলবে সবাই, এটাই ঠিক, ঠিক আছে। শেষ দিয়ে দিল। রাতুল ভাইয়া তোমাকে একটু বলি, হ্যাঁ, এই রাতুল ভাইয়া বিয়ে করছে 4টা, এখন 4 বিয়ে করছে, সে ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে, কারণ কি জানো, তার বড় বউ, সবচাইতে বড় বউ যেটা আছে না, আরে এসি বন্ধ করছে, আবার গরম লাগতেছে, রিমোট কই। তো রাতুল ভাইয়ার বড় বউ কি করছে জানো, সব কিছুতে খোটা দিয়ে বসে, আনছো না 3টারে, বেশি বোঝে না, তো খোটা সহ্য করতে না পারে বড় বউরে যে কোনো কিছু বেশি দেয়। তো কি করে জানো, শাড়ি দিবে, বড় বউ মনে করো বাপের বাড়ি গেছে গা, 10,000 টাকা
9,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা, এই রেঞ্জে শাড়িগুলো কিনছে। এখন বড় বউর জন্য এটা রেখে দিছে। তো অধিকারের ভিত্তিতে, অধিকার বেশি না বড় বউয়ের? অধিকার বেশি। তাহলে অধিকারের ভিত্তিতে বড় বউয়ের জন্য যে 10,000 টাকার শাড়িটা রেখে দিচ্ছে, এটাকে বলে অধিকারযোগ্য শেয়ার। ভাই এরকম কি আসবে না? শেয়ার বিক্রির সময় আনুপাতিক হারে বা নির্দিষ্ট হারে বর্তমান শেয়ার হোল্ডার আছে না, বর্তমান শেয়ার হোল্ডার বা বিদ্যমান শেয়ার হোল্ডার বা পুরাতন শেয়ার হোল্ডার, বা ইংলিশে থাকতে পারে এক্সিস্টেন্ট শেয়ার হোল্ডার, এক্সিস্টেন্ট বা বর্তমান বা বিদ্যমান, পুরাতন কথাটা কম আসে। তাহলে বর্তমান, বিদ্যমান, পুরাতন বা এক্সিস্টেন্ট শেয়ার হোল্ডারদের জন্য আনুপাতিক হারে যে শেয়ারটা রেখে দেওয়া হয় সেটাকে বলা হয় ভাইয়া রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার। রাতুল বেশি পছায় নাই কিন্তু, ঠিক আছে, নর্মাল কথাবার্তা বলছে, ঠিক আছে, মাইন্ড করছো? মাইন্ড করে না। এই সেম জিনিসটা ভাইয়া, এই সেম জিনিসটা, সেম জিনিসটা দেখো তো, বোনাস শেয়ার আছে না, বোনাস শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়? বর্তমান শেয়ার হোল্ডার, বিদ্যমান শেয়ার হোল্ডার বা পুরাতন শেয়ার হোল্ডার। বর্তমান, বিদ্যমান বা এক্সিস্টেন্স, চিন্তা কথা বেশি থাকতে পারে, পুরাতন বা এক্সিস্টেন্স শেয়ার হোল্ডার, এদের মধ্যে দেওয়া হয়। এটুকু বুঝলে পরবর্তীতে চলো, পরবর্তীতে কি বলবো জানো? প্রবর্তকের শেয়ার, প্রবর্তকের শেয়ার, এরা ভাইয়া সবার শেষে লভ্যাংশ এবং মূলধন ফেরত পায়। শেষে, সবার শেষে লভ্যাংশ প্লাস মূলধন ফেরত পায়। সবার শেষে মানে সবার শেষে। এই প্রবর্তক, এদেরকে বলা হবে প্রমোটর বা উদ্যোক্তা, উদ্যোক্তা বা কোম্পানির জন্মদাতা। প্রমোটর, উদ্যোক্তা বা কোম্পানির জন্মদাতা। সবার শেষে একটা শেয়ার আছে, সেটা হচ্ছে ভাইয়া নো পার ভ্যালু শেয়ার। এটা এভাবে থাকবে ইংলিশে, নো পার ভ্যালু শেয়ার। হ্যাঁ, হাতের লেখা যা বাজে অবস্থা, পড়ালেখা ছেড়ে দিতে হবে, না পড়ে আরো সুন্দর দেখে। যেগুলো ভাইয়া উচ্চ চাহিদাযুক্ত শেয়ার, সেগুলোর গায়ে কোনো রেট লাগানো থাকে না। যখন বিক্রি করবে তার কিছুক্ষণ আগে একটা নির্দিষ্ট ফিক্সড রেট বসানো হয়, সেই শেয়ারটাকে বলা হয় ভাইয়া নো পার ভ্যালু শেয়ার। তার মানে প্রশ্ন আসবে কীভাবে? যে শেয়ারের গায়ে নির্দিষ্ট করে কোনো রেট লাগানো থাকে না, সেটাকে বলা হয় ভাইয়া নো পার ভ্যালু শেয়ার। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে এইখানে ক্লাসটার সমাপ্তি ঘটবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। বাংলাদেশে দুই ধরনের স্টক এক্সচেঞ্জ রয়েছে, DAC, CAC, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, জেনে রাখো। তারপরে দুই ধরনের বাজার পাই, প্রাথমিক বাজার, মাধ্যমিক বাজার। এটা একটু দেখাই দিই হালকা করে। হ্যাঁ, শেয়ার বাজার, প্রাথমিক বাজার, মাধ্যমিক বাজার। এই প্রাথমিক বাজার আছে না ভাইয়া, প্রাথমিক বাজার কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করে, কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করে। আর মাধ্যমিক বাজার কি হয় জানো? জনগণ জনগণের কাছে শেয়ার বিক্রি করে, জনগণ জনগণের কাছে শেয়ার বিক্রি করে। প্রাথমিক বাজার এটা কেমন ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া, মনে করো কোম্পানি আমার কাছে শেয়ার বিক্রি করছে, আর মাধ্যমিক বাজারে আমি মনে করো তোমার কাছে শেয়ার বিক্রি করছি, কোম্পানি না আমি, ঠিক আছে, নির্দিষ্ট মূল্য থাকে না। দরবেশ বাবার বাজার, এ আব্রাহাম তুহিন, বুকে আয় ভাই, বুকে আয়, ঠিক আছে, দরবেশ বাবার বাজার। সুন্দর কথা বলছো, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে ফেলছে, শেয়ার বাজারের পরিস্থিতি অস্থিতিশীল করে রাখছে। রে গান বলে ক্লাস শেষ করতে পেরেছে, কত বড় পাপি গান্দা। অশ্লীল গান, বাদ্যযন্ত্র, এগুলো যে হারাম, এগুলো প্রমাণ করা কিন্তু আমার 2 সেকেন্ডের ব্যাপার।
কথা বুঝছো? দলিল আদিল্লা সব রেডি আছে। লোক মানে 6 নাম্বার আয়াত দেখবা জাস্ট, আর বললাম না, ঠিক আছে? সূরা লোক মানে 6 নাম্বার আয়াত। ধারিহীন নাবালক, নিষ্পাপ, সদ্য জন্ম লাভ করা ছেলে, মায়ের সন্তান, এই নিষ্পাপ বান্দাটাকে জেলে নাও কি ঠিক হয়েছে? ব্লুচুপ কি? উচ্চ চাহিদাযুক্ত এক ধরনের শেয়ার, ঠিক আছে? ওকে, নোট করতে গেলে জীবন চলে যাবে, এগুলো বসে বসে পড়া মুখস্থ করো। আসো, আমি আর পড়াইলাম না, আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। আছে অনেক, চাইলে ক্লাস শেষ হবে না, বহুত কিছু আছে। 78 পৃষ্ঠার কি একটা দাবি করছো? 72 পেজের 14 নং, 75 পেজের 4 নং। আচ্ছা দেখি একটু কি আছে, এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। 72 পেজ কই? 72 পেজের 14 নাম্বার, 75 পেজের 4 নং। আগে 75 পেজের 4 নাম্বারটা দেখি। টেনশন নিও না, না পারলে আমি মিলাই দিব না, উল্টা পাল্টা না পারলে বলে দেবো পারি না, কথা বুঝছো? মিলাই দেওয়ার সব আমার নাই। 75 পেজে কত? 4 নং, 75 পেজ না? সুন্দর প্রশ্ন। কোন দলিলটি প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধনের ক্ষেত্রে নিজস্বভাবে প্রণয়ন করা প্রয়োজন? এখন আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবা। জিএসটিতে প্রশ্নটা আসছে, এটা দেখে অনেকে লাফালাফি করতেছো, কথা বুঝছো? আমি আমার কথা বলবো, তুমি তোমার মতামত দিও। স্মারকলিপি, সঙ্গবিধি প্রাইভেট পাবলিক দুইটার ক্ষেত্রেই লাগে, ঠিক আছে? এটা লাগে, এটা লাগে, ঠিক আছে? স্বতন্ত্র শব্দটা দেখে এই স্বতন্ত্র বা নিজস্ব এই শব্দটার সাথে চালিয়ে দিচ্ছে অনেকে, তাই না? সেটাই। পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের ধাপ কয়টা? প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের ধাপ কয়টা? প্রথমে আসো প্রাইভেট। উদ্যোগ গ্রহণ পর্যায়, উদ্যোগ গ্রহণ পর্যায়। 2 নম্বরে দলিলপত্র প্রণয়ন পর্যায়, দলিলপত্র প্রণয়ন পর্যায়, নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়, ঠিক আছে? এই 3টা ধাপ পাবলিকে হোক প্রাইভেটে হোক আছে। আর পাবলিকের ক্ষেত্রে একটা ধাপ বেশি, সেটা হচ্ছে কার্যারম্ভ। কার্যারম্ভের অনুমতিপত্র এটা নিবন্ধকের অফিস থেকে সংগ্রহ করতে হয়। কার ক্ষেত্রে? পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সংগ্রহ করতে হয়। এটা সংগ্রহ করা ছাড়া পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসায় শুরু করতে পারবে না। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিককে এটা করা বাধ্যতামূলক। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্র ছাড়া নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথে কাজ শুরু করতে পারে, কিন্তু নিজস্বভাবে, নিজস্ব স্বাধীনচেতাভাবে, স্ব উদ্যোগে দলিলপত্র, কার্যারম্ভের অনুমতিপত্র এটা গ্রহণ করতে পারে। কথা বুঝছো? এটা গ্রহণ করা প্রয়োজন নিজস্বভাবে। তাহলে প্রাইভেটের ক্ষেত্রে কোনটি প্রয়োজন? নিজস্বভাবে কার্যারম্ভের অনুমতিপত্র প্রয়োজন। আর পাবলিকের ক্ষেত্রে এটা লাগেই, মাস্ট বি, লাগবেই। আর এটা এদের ইচ্ছা, এখতিয়ার, নিজস্বভাবে প্রয়োজন। কথা বুঝছো? এই কারণে আমি এটা বলছি। তো অনেকে এইটার সাথে এটা লাগাই দিয়া কি একটা অবস্থা, তোতা পাখির মতো মুখস্থ বিদ্যা না বুঝে। সুন্দর প্রশ্ন করছো ভাইয়া। তারপরে আসো 72-এর 14 নং, সেটা দেখাচ্ছি। আমি কেন ঘ নাম্বার বলছি বুঝছো? তারপর আসুন 72 পেজ, তাই না? 73 পেজ। এটা নিয়ে আবার কালকে মারামারি বাজবে, ভাই এটা বলছে বইতে উত্তর এটা,
বইতে কেন দিয়েছে জিজ্ঞেস করো, আমি ঠিক করছি, ঠিক করে নাই কেন সেটাও জিজ্ঞেস করো। 72-এর 14 নং, তাই না? 72 আছে, 72-এর সংবিধানে ফিরে যাব। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাস্ট বেআইনি ঘোষিত হওয়ার পর ব্যবসায়ীগণ যে জোট উদ্ভাবন করে তার নাম হচ্ছে হোল্ডিং কোম্পানি। ভাইয়া এটা মুখস্থ বিদ্যা, এটা নিয়ে মারামারি করার কিছু নাই, ঠিক আছে? এটা কি হবে? হোল্ডিং কোম্পানি হবে। 73 পেজের 20 নাম্বারটা দেখেন, আবার একটা 73 পেজের 20 নাম্বারটা। তোমরা তো আমার দেখতেছি কোম্পানির সদস্যপদ লাভ করা সম্ভব শেয়ার কয়ের মাধ্যমে। শেয়ার কয় না করলে ভাই সদস্যপদ কিভাবে লাভ করবে বলো? এগুলা স্বাক্ষর করে ভাই, এগুলা পরের বিষয়, এই হাবি যাবে এগুলা পরের বিষয়, ঠিক আছে? শেয়ার কয় করতে হবে, ঠিক আছে ভাইয়া? বাংলাদেশ বাদ, দরবেশ বাবার দেশ। ঠিক আছে, 73 পেজের 10 নাম্বারটা। এই তো আমাদের দাবি বাড়তেছে, দাবি বাড়তেছে, আমি কি করবো বলো? 73 পেজের 10 নাম্বার, এটা আবার কোনটা? কোন প্রতিষ্ঠানের মালিকানা থেকে নিয়ন্ত্রণ পৃথক? মালিকানা থেকে নিয়ন্ত্রণ পৃথক হচ্ছে যৌথ মূলধনী কারবারের। এটা বলার কোনো কিছু আছে বলো? যৌথ মূলধনী কারবারে ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক, তার মানে মালিক আলাদা সত্তা, কোম্পানির ব্যবস্থাপনা বা কোম্পানি আলাদা সত্তা, ঠিক আছে? ব্যবস্থাপক না থাকলে পরিচালক হইতো। হ্যাঁ, ব্যবস্থাপকের জায়গায় যদি পরিচালক থাকতো, যদি বেটার অপশন না থাকতো এর চাইতে, পরিচালক দিয়ে বেটার অপশন থাকতো। ব্যবস্থাপক থাকলে অবশ্যই ব্যবস্থাপক দিবা, আর পরিচালক দিলে পরিচালক দিবা, ঠিক আছে? ওই প্রশ্ন আমার মনে আছে। কার্টেল কি ভাইয়া? কার্টেল এক ধরনের, পড়ছিলাম তো মনে হয়, জোট। কার্টেল হচ্ছে এক ধরনের জোট, কথা বুঝছো? ব্যবসায় জোট আছে না, ওই রকম এক ধরনের জোট হচ্ছে কার্টেল। ওকে ওকে ওকে, আর না আর না আর না আর না, প্রশ্নের উত্তর দিলে এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ওইটা আমি কালকে বলবো। হ্যাঁ, ওইটা এখানের সাথে আমার কেমন কনফিউজ লাগতেছে, ওইরকম মনে হচ্ছে না, গোলাই ফেলছে আর কি। আবার বলতেছি, এই বইটা থেকে সলভ করাচ্ছি, এই বইটা নিবা, যাদের কাছে নাই এই বইটা নিবা, বইটা পড়বা, পড়ার পরে বেস্ট মনে না হইলে বলবা ভাই বইটা ভালো লাগে নাই। ভুল ত্রুটি নাই এমনটা না, বাংলাদেশে যত বই আছে সব বইয়ে ভুল ভ্রান্তি আছে, কিন্তু ভুল ভ্রান্তি সেই তুলনায় এটাতে অনেক কম আছে, এটা দেখছো। আর এই বইয়ে ভুল থাকলেও ভাই আমার স্বভাব, আমি চালিয়ে দিতে পারতাম চাইলে যে এটাই সঠিক, এমনি সামনে নয়সা করে, কিন্তু না ভাই মানুষটা এমন না, যা সত্যি তা বলবো, কথা বুঝছো? যেটা মনে ধরবে সেটা বলবো, মনে ধরবে না বলবো না, সোজা কথা ভাই। আর এটার সাথে সাথে প্যাসিভলি বইটা অ্যাকাউন্টিংয়ের জন্য বেস্ট একটা বই। এটার ভিতরে কালকে মনে ঝাড়ি না আছে, তাই না? আজকেও মারলাম, ঠিক আছে? বই ছিল না, অন্যান্য বই হলে কি হইতো দেখছো, এত জোরে কেউ ঝাড়ি মারে? আমি তা আছে বই ছিল দূর। কিন্তু সুফিয়ান গায়ের শক্তি উজাড় করে ঝাড়ি মারলাম, বই ছিল না, দেখছো? তো এগুলা ভাই অনেক মজবুত বাইন্ডিং এর। তো প্রশ্ন ব্যাংকটা আছে, নিতে পারো 6-in-1, কথা বুঝছেন? যা সিরে যা থারে যা থাকে আর কি। আর শর্ট টেকনিকগুলো অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টের সবগুলো শর্ট টেকনিক আছে এই বইটার মধ্যে, ঠিক আছে? মনে হয় 10-20 পেজের মতো আছে, যারা নিতে চাও নিতে পারো। আর ওয়েমার যারা দেখতে চাইছো, হ্যাঁ ওয়েমার, এই হচ্ছে আমাদের ওয়েমার বুক, ঠিক আছে? ঢাবির সময় ঢাবি স্টাইলে, রাবির সময় রাবি স্টাইলে পরীক্ষা দিয়ে যাবা, হাতচালি করবা। আর এগুলার প্রশ্ন, রিটেনের প্রশ্ন তৈরি করতেছে তোমাদের জন্য খুব কম টাকার মধ্যে, 150-200 টাকার মধ্যে আমি রাখতে বলবো।
বেশি একটা না, জিনিস কম হবে, ইফেক্টিভ হোক জিনিসটা, এরকমটা চাইতেছি। এরকম একটা বই বের করতে পারে। কথা বলছো, ম্যানেজমেন্ট মার্কেটিং অংশের কাজ আমি অলরেডি করছি, আরও 1.5 থেকে 2 মাস আগে দিয়েছি। আমি নিজে প্রশ্ন বানিয়েছি ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে। বাকিদের কথা আমি বলতে পারি না। অ্যাকাউন্টিংয়ে দেখতেছি কাজ করতেছে, বাংলা ইংলিশ মনে হয় কাজ শেষ অলরেডি। তো বেস্ট একটা বই আসতেছে রিটেনের জন্য, বিশেষ করে আমার পার্টটুকু ম্যানেজমেন্ট মার্কেটিং রিটেনের 16 নাম্বার না, রিটেনের জন্যই কিন্তু এটা। তো রিটেনের 16 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি। এখানে 16 মার্ক মানে 16 মার্ক না, বাকি এমসিকিউ তো অনেক হেল্প করবে। কথা বলতে আমি সেভাবে তৈরি করছি। আমার এখানে এমসিকিউ পড়াইতেছি মানে শুধু এমসিকিউ না, বেসিক অনেক কিছু শেষ হচ্ছে। রিটেন অনেক কমন পাবা, এমসিকিউ তো কমন পাবা, ঠিক আছে? এই আর কি। ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, ঠিক আছে? বইটা ভালো অবশ্যই, এতটা ভুল থাকা উচিত ছিল না। কোম্পানির বা প্রতিষ্ঠানের বা লেখকের আরও রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। কথা বুঝছেন? লেখকের আরও রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল আমি মনে করি। সামনের বছর থেকে যাতে এটা না হয় সেটার ব্যবস্থা আমি করব। আর এটা আমার পার্সোনাল বই হলে হয়তো বা আরও অনেক কিছু কারেকশন করতে পারতাম, শুধু এটা নিয়েই পড়ে থাকতে পারতাম। কিন্তু আমার পার্সোনাল বই না, শুধু এটাতে সময় না, আমার বিভিন্ন জায়গায় সময় দিতে হয়, বিভিন্ন কাজ করতে হয়। তো আমি বইটা দেখছি, এমসিকিউগুলো নির্ভর করার চেষ্টা করছি যথাযথ। দায়িত্ব নিয়ে বুঝাই দিতে পারিনি হয়তোবা, এই কারণে হয়তোবা অনেক কিছুতে ফোকাস করতে পারে নাই তারা, ঠিক আছে? মনে করো অনেক সময় আমি খ নাম্বার লিখছি, আমার খ ওইটাকে হয়তোবা অনেক সময় ঘ বুঝতে পারছে ওনারা, লেখা বুঝে না হয়তো আমার তাড়াহুড়ো করে ইয়ে করছি, তো এই কারণে টাইপিংয়ের সময় করছে। অথবা আমার ঠিক করা কপিটা ঠিক করে নাই হয়তোবা ঠিক করা কপিটা ইয়ে করার সময়টা হয় নাই, বা মিস্টেক করে ফেলছে কোনো একটা। কথা বুঝছো? তো অন্যান্য বই থেকে এটার ভুল খুবই কম, এটা তোমাকে মানতে হবে। সঠিকটা দেওয়ার ট্রাই করছি। ভাইয়া যেহেতু কি এসএসসি এর অ্যাডমিট লাগে নাকি? যেহেতু এসএসসি এর অ্যাডমিট লাগবে, এইচএসসির না। এইচএসসিটা চাইবে না, এসএসসিটা চাইবে। এখানে অনেকে ধরা খেয়ে যায়। অল ইন ওয়ান, হ্যাঁ, মডেল টেস্ট অল ইন ওয়ান। TQM কত পেজের? 75। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, হ্যাঁ। হ্যাঁ, এমসিকিউ এর অ্যান্সার দুই একটা ভুল থাকতে পারে। কথা বুঝছো? বেঞ্চমার্কিং হচ্ছে বাজারে যে প্রতিষ্ঠানটা লিড দিতেছে বা নেতৃত্ব দিচ্ছে, সেই প্রতিষ্ঠানের অনুকরণ করে বাজারে টিকে থাকার যে প্রক্রিয়া, সেটাকে বলা হবে বেঞ্চমার্কিং। তোমরা হ্যাপি কিনা একটু বলো, আমি চলে যাই ক্লাস থেকে। কালকের ক্লাস ডিলেট হয়ে গেছে, সেটা আনার ব্যবস্থা করেন। কিভাবে আনবো বলো তো? কালকের ক্লাস ডিলেট হয়েছে মানে কি বললে এটা তুমি? ক্লাস ডিলেট হবে কেন? ইন্না লিল্লাহ, কপাল খারাপ, আনার কোনো সুযোগ নাই। আমার পরীক্ষা, বুঝছো, তাও ক্লাস নিচ্ছি, 10টা ক্লাস ফেলে দিয়েছে আমার পরীক্ষার মধ্যে। এখন কিভাবে ঠিক করবো বলো? ওকে ভাইয়া, সত্য বলতে আমার ভার্সিটিতে অনেক সময় যায়। ভার্সিটিতে অনেকগুলো কাজ দিছিল, এই 2 সপ্তাহের মতো কাজগুলো করতে আমি পুরা টায়ার্ড। আবার সামনে পরীক্ষা, 1 মাসের মতো প্রচুর বিজি থাকবো। এরপরে আবার নতুন কিছু করতে যাচ্ছি নিজের জন্য, নিজের উন্নয়নের জন্য, নিজের পার্সোনালি নতুন কিছু করতে যাচ্ছি। তোমাদের জন্য কিছু একটা করার ট্রাই করব, দেখতে পাবা সামনে। পাশে থাকো, পাশে পাবা ইনশাল্লাহ।
কথা বুঝছেন? এই অনেক কনফিউজিং অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তোমাদের জন্য একটা ব্লেসিং বলতে পারো। অনেক কিছু নিয়ে আলোচনা করব। ফেল ঠেকাইতে ব্যস্ত এরকম কিছু সিরিজ আসবে। ফেল ঠেকাইতে ব্যস্ত এমন কিছু সিরিজ আসবে অ্যাডমিশনের জন্য। কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো আমি ইংলিশের। ওই এমসিকিউ, একটা এমসিকিউ সলভ করা মানে একটা এমসিকিউ না, টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করা। ভিডিও আকারে দিব, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, একটা, দুইটা, তিনটা, 5টা এমসিকিউ এরকম থাকতে পারে। পুরো টপিকটা ক্লিয়ার করবো। হ্যাঁ, সেটা হবে অন্য একটা সাবজেক্টের উপরে, ম্যানেজমেন্ট সাবজেক্ট না। ঠিক আছে, এরকম একটা সিরিজ আসবে। যারা দুর্বল ক্যাটাগরির বা নিজের এমসিকিউ বিল্ড আপ করতে চাও, ম্যানেজমেন্ট সাবজেক্টে না, অন্য একটা সাবজেক্টে। ঠিক আছে, নাটকের সিরিজ ভাই, নাটকের সিরিজ না, ফেল ঠেকাতে ব্যস্ত এরকম একটা সিরিজ। ঢাবিতে ফেল করে কোন সাবজেক্টে ভেবে নাও তোমরা। ঠিক আছে, উপকার হবে। আর ক্লাস আমি দেখতেছি না, জগন্নাথ থেকে বের হতে পারবে কিনা। আসলে জগন্নাথ ইউনিভার্সিটি এমন একটি ইউনিভার্সিটি, এটা আসলে ইউজিসির নির্দেশনা ছাড়া চলাটা কষ্টকর। বাংলাদেশের 4টা বিশ্ববিদ্যালয় আছে, ঢাবি, চবি, রাবি, জাহাঙ্গীরনগর। এই 4টা বিশ্ববিদ্যালয় মন মতো অনেক কিছু করতে পারে, কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো চাইলে যা ইচ্ছে তা করতে পারে না। কথা বুঝছো? এটা একটা নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে, আজকে আর না দীপ্তি, আজকে আর না। হ্যাঁ, আজকে আর না। আমি কালকে তাহলে 58 পেজের লাভহীন ব্যবসাটা একটু বলে দেবো, বাকিটা বলে দেবো। হ্যাঁ, কালকে একটু বলে দেবো না। এখন আমি যাই, মারা খাবা না ইনশাল্লাহ। আমি অ্যানালাইসিস করে দিব, পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। 10 মিনিট, 7 মিনিট, 12 মিনিট, 14 মিনিট তোমরা একটা নির্দিষ্ট সময় আমার জন্য রাখবা। হ্যাঁ, এটা সামনের মাস থেকে ইনশাল্লাহ শুরু হবে, দেখতে পাবা নতুন কিছু। ঠিক আছে, পেড বেচে কেন? দিলে তো ফ্রিতে দিতে পারতাম, আমার সময় হচ্ছে না আর কি। এখন আমি যতটুকু করে ততটুকু করো আপাতত, সময় করে আমি ঠিক করে দেবো। ঠিক আছে, সময় করে আমি ঠিক করে দেবো, টেনশন নিও না। ভোকাবুলারি দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আগামীকাল ক্লাস আছে, আগামীকাল ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, খরচ তো দিয়ে দেবো।